আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান, এবং এর সাথে বলতে চাই ভৌতিক কথার কিন্তু আজকের নতুন সেগমেন্ট শুরু করে দিলাম। এক্স্যাক্টলি তাই। এবং আপনাদেরকে আমি এর আগে একটা আভাস দিয়েছিলাম যে ভৌতিক দুনিয়া কিন্তু সেগমেন্ট চলবে, দুইটা সেগমেন্ট চলবে সপ্তাহে। একটা হচ্ছে গ্রাম বাংলার ভূতের গল্প, ঠিক তেমনই আরেকটা সেগমেন্ট, এটা ডিফারেন্ট, আর এটা হচ্ছে হাড়হীন ভূতের গল্প। এবং আশা করছি আপনাদের দুটি সেগমেন্টের ভিতরে সোমবারের সেগমেন্টে অনেক ভালো লাগবে। আবারও বলে দিচ্ছি, আর রিপিট, শনিবার চলবে আমাদের গ্রাম বাংলার ভূতের গল্প সেগমেন্ট, এবং সোমবার চলবে, আজকে থেকে সোমবার চলবে হাড়হীন ভূতের গল্প। এবং আজকের হাড়হীন ভূতের গল্পের ভিতরে আপনারা শুনবেন ঝুমলি এক বিভীষিকার নাম। এক্স্যাক্টলি তাই। এবং আশা করছি আজকের এপিসোডের স্টোরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, এবং আপনারা এক ভয়াবহ রকমের অভিজ্ঞতা আপনারা পেতে চলেছেন। এবং আজকের এপিসোডে কিন্তু সাউন্ড ডিজাইন করা, এবং আপনারা অনেক বেশি পছন্দ করবেন, জাস্ট লাইক গ্রাম বাংলার ভূতের গল্পের মতো আরো বেশি ডার্ক। এবং আশা করছি দারুণ রকম ভাবে ঘটনাগুলো আপনারা এনজয় করবেন। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি আজকের এপিসোডে। জাস্ট ছোট করে বলবো, আপনারা যদি চান ঘটনা পাঠাবেন, দেন ঘটনা পাঠাতে পারেন ভৌতিকদুনিয়া@gmail.com থেকে ইমেলে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। গল্পটি আমি যেভাবে পেয়েছি আমি ঠিক সেভাবেই পড়ছি। গল্পের নাম ঝুমলি এক বিভীষিকা। ঘটনাটি লিখেছেন বুমো। জেফরি ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভীষণ ভালো আছেন। আমি ফিরোজ খান। আশা করি আমার পরিচয়টা আপনাকে প্রথমবার পরে দিতে হবে না, কারণ আমি বহুদিন যাবৎ ভৌতিক দুনিয়া এবং প্রেত পডকাস্টে ঘটনা পাঠাচ্ছি। আজ আরো একটি গল্প কালেক্ট করে পাঠিয়ে দিলাম। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। গল্পের নাম ঝুমলি এক বিভীষিকা। শুরু করছি গল্প। দোল দোল দোলনে ঘুমিয়ে পড়ে মামুনি, না ঘুমোলে এক্ষুনি ঝুমলি আসবে তখনই। এই ছড়াটা বলেই প্রতি রাতে হিয়াকে ছোট্টবেলায় ঘুম পাড়াতো তার মামুনি কৃষ্ণা। আর ছোট্ট হিয়া কেন যেন এই ঝুমলি নামটা শুনে ঘুমিয়ে পড়ত। ছোট্টবেলায় বহুবার মামুনির মুখে এই ঝুমলি নামটা শুনে এসেছে হিয়া, কিন্তু ছেলেটির বেলায় অনেকবার মামুনিকে ঝুমলির বিষয়ে প্রশ্ন করলেও মামুনি কোনো দিনও তাকে ঝুমলির ব্যাপারে কিছুই খুলে বলেনি। কে ঝুমলি, কি তার পরিচয়? আচ্ছা, ঝুমলি কে গো? রান্নাঘরে মামুনির রান্না করা দেখতে দেখতে আজ প্রশ্নটা করে ফেলল কলেজ পড়ুয়া ছাত্রী হিয়া। বহু বছর পর হিয়ার মুখে এমন আকস্মিক এক নামটা শুনে চমকে উঠলেন কৃষ্ণা দেবী। নামটা বহুদিন না শোনায় এই নামের সাথে জড়িত বিভীষিকাময় দিনগুলোর কথা এক প্রকার যেন ভুলতেই বসেছিলেন কৃষ্ণা দেবী। কিন্তু আজ বহুদিন পর মেয়েটার মুখে আবারও এই অদ্ভুত নামটা শুনে অনেক পুরনো কিছু বিভীষিকাময় স্মৃতি যেন কালের গহীন থেকে উঠে একদম তার চোখের সামনে একের পর এক ভাসতে থাকে। আর কৃষ্ণা দেবীর মুখেও দেখা দেয় কেমন যেন এক ভয়ের অস্পষ্ট ছাপ। ও মামুনি, বলো না ঝুমলিকে? হিয়ার ডাকে সম্মিত ফিরে পেল কৃষ্ণা দেবীর। কে ঝুমলি? ঝুমলি তো কেউ না, একটু যেন ভীত কণ্ঠে উত্তর দিল কৃষ্ণা দেবী। আরে মামনি, বলো না কে এই ঝুমলি? ছোটবেলায় তোমাকে অনেকবার জিজ্ঞেস করছি, কিন্তু তুমি কখনো বলনি। আমি তখনও দেখতাম এই ঝুমলির বিষয়ে তুমি কিছু জিজ্ঞেস করলে তুমি এড়িয়ে যেতে, আর এত বছর পরেও সে একই। তখন না হয় আমি ছোট ছিলাম, এই জন্য আমাকে না বলে পেয়ে যেতে, কিন্তু এখন তো আমি বড় হয়েছি, এখন আর তুমি আমার কাছ থেকে ঝুমলির বিষয়টা কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না। একটু যেন মজা করে কৃষ্ণা দেবীকে কথাগুলো বলল হিয়া।
এই বিষয়টি হিয়ার কাছে মজা মনে হলেও কৃষ্ণা দেবীর কাছে এক ভয়াবহ বাস্তব, যা হয়তোবা এখনো ভুলতে পারবে না তিনি। আবার হিয়ার জেদ সম্পর্কে জানেন কৃষ্ণা দেবী, যতই হোক তারই তো মেয়ে হিয়া, তাই বারবার কৃষ্ণা দেবীর মতো হিয়ার জেদটাও অনেক বেশি। তাই হিয়া যখন আজ একবার বলেছে সে ঝুমলির কথা জানবে, তাই যত কিছু হয়ে যাক না কেন হিয়া এই ব্যাপারে জেনেই ছাড়বে। আর এড়িয়েটা তো তার পক্ষে কোনোভাবে সম্ভব না, তা তিনি ভালো করে বুঝতে পারলেন। ঝুমলি কোনো কল্পনায় মামনি, ঝুমলি হলো তার মামনির জীবনে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। কোন রকম ভনিতা ছাড়াই হিয়ার উদ্দেশ্যে কথাগুলো বলে উঠলেন কৃষ্ণা দেবী। হিয়া তখন বলল, আচ্ছা আজ তবে না হয় সেই বাস্তব ঘটনাটা বলো, আমি শুনতে চাই। এবার কৃষ্ণা দেবী বলতে শুরু করলেন। কৃষ্ণার বাবা অমর বাবুর বদলির চাকরি, এই চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কৃষ্ণার বেড়ে ওঠা। তো এবার অমর বাবুর বদলি হয় পাকশি গ্রামের একটি ছোট্ট গ্রামে। আর পাহাড়ে গা ঘেঁষে বলা ভালো যে পাহাড়ের পাদদেশে পাকশির অবস্থান, রাঙামাটির এলাকা। বাবার চাকরির সুবাদে সমতল প্রায় সব জায়গায় দেখা হয়েছিল সেই ছোট্ট কৃষ্ণার, এখন শুধু পাহাড় দেখা বাকি। যদিও সে বাবাকে অনেকবার পাহাড়ে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বললেও বাবার ব্যস্ততার জন্য পাহাড় দেখার সুযোগ আর হয়ে ওঠেনি তার। তো এবার তা বাবার পাহাড়ে এক গ্রামে বদলি হচ্ছে। আর এটা শুনে কৃষ্ণা খুব খুশি। মা মরা মেয়ে কৃষ্ণা, জন্মের সময় সে তার মাকে হারিয়েছে, সে থেকে বাবার কাছে তার বেড়ে ওঠা। আর কৃষ্ণার বাবা অমর বাবুর কাছেও তার মেয়ে সব। অবশেষে পাকশিতে বদলির সুবাদে কৃষ্ণার পাহাড় দেখার স্বপ্নটা পূরণ হবে, এসব ভেবে ইচ্ছাকৃতভাবে নিজের বদলি এবার আটকালেন না অমর বাবু। না হলে তো এত প্রত্যন্ত অঞ্চলে বদলির জন্য কখনই রাজি হতেন না তিনি। তো নতুন অফিসে জয়েনিং এর 3 থেকে 4 দিন আগে মেয়েকে নিয়ে পাকশিতে পৌঁছান তিনি। কারণ একে তো নতুন জায়গাটা চিনতেও একটু সময় লাগবে, তার উপরে অফিসের জয়েনিং। এর আগে মেয়েকে এখানকার একটা স্কুলে ভর্তি করাতে হবে, আবার তাদের রান্না বান্না ও কৃষ্ণাকে দেখাশোনা করার জন্য একটা লোকেরও প্রয়োজন হবে বা খোঁজ করতে হবে। তাই একটু আগেই এখানে আসা। অফিস থেকে গ্রামের প্রায় শেষ প্রান্তে একটা দোতলা বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হয়। বেশ সুন্দর ছিল বাড়িটা, বেশ সাজানো গোছানো ছিল। আবার বাড়ির সামনে একটা সুন্দর বাগান, তাই বাড়িটা দেখে বেশ পছন্দ হয় অমর বাবুর। প্রথম দিন অমর বাবু নিজেই তাদের জন্য রান্না করেন, কিন্তু এইভাবে তো আর প্রতিদিন রান্না করা সম্ভব নয়। তাই এইবার তাদের রান্না বান্না আর কৃষ্ণার দেখাশোনা করবার জন্য একজন লোক খুঁজতে থাকেন তিনি। অবাক করার বিষয় হলো, দেখাশোনা করার পরে বা লোক পেতে খুব বেশি বেগ পেতে হলো না অমর বাবুকে। একটু খোঁজাখুঁজির পরই একটা মেয়েকে পেয়ে গেলেন তিনি, আর মেয়েটির নাম ছিল ঝুমলি। অমর বাবু তার মেয়ের নতুন কেয়ারটেকার হিসেবে তাকে বাড়িতে নিয়ে আসেন। বাপ মা মরা আদিবাসী মেয়ে ঝুমলি, চিপচিপে গরনের মেয়ে। মেয়েটির চেহারায় যেন অদ্ভুত একটা মায়া জড়ানো ছিল। মায়াবী মুখের মাঝে বেশ ডাগর ডাগর দুটি চোখ যেন অদ্ভুত কোন সম্মোহনী শক্তিতে লুকিয়ে রেখেছে। ঘর কন্যার কাজে ঝুমলি বেশ পারদর্শী, তার হাতের রান্নাও বেশ ভালো। আর সে খুব মিশুক স্বভাবের হওয়ার কারণে খুব সহজে কৃষ্ণার কিছুদিনের মধ্যেই ঝুমলির সাথে খুব ভালোভাবে মিশে যায়, সমবয়সী কোনো বন্ধুর মতো করে মিশে যায়। আর ঝুমলির সাথে কৃষ্ণা বেশ খুশি থাকার কারণে অমরবাবু এখন নিশ্চিন্তে অফিসের কাজ করতে পারেন। কিন্তু অমরবাবু এটা জানতেন না যে তার জন্য সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। শুধু স্কুলের সময়টুকু বাদে সারাটা দিন রাতি যেন কৃষ্ণার সময় কাটে ঝুমলির সাথে। কৃষ্ণা ঝুমলির সাথে থাকতে থাকতে খেয়াল করল ঝুমলির কাছে সার্বক্ষণিক ভাবে একটা আয়না থাকে। আর মাঝে মাঝে ঝুমলির একা থাকলে দেখা যায় সে আয়না কার সাথে যেন কথা বলছে, সে আয়না থেকে কার সাথে যেন ফিসফিস করে সে কথা বলছে। তো একদিন কথা প্রসঙ্গে ছোট্ট কৃষ্ণা ঝুমলিকে জিজ্ঞেস করে বসে, আচ্ছা ঝুমলি দিদি,
এই আয়নাটা সবসময় তোমার সাথে থাকে কেন? কি করো তুমি আয়না দিয়ে? এবার ভাঙা ভাঙা বাংলায় ঝুমলি উত্তর দিল, এই আয়নাটাতে জাদুর আয়না। এই আয়নাটার মধ্যে একটা পরী থাকে, পরীটা মোর সাথে কথা বলে। ধুর, আয়নার মধ্যে কেউ থাকতে পারে নাকি? আমি বাচ্চা বলে তুমি আমাকে যা বোঝাবে ঝুমলি দিবি? আমি জানি বুঝি না। এতটুকু বলেই হেসে উত্তর দিল ছোট্ট কৃষ্ণা, আরে না না, আমি মিশা কথা বলতাছি না, তুই দেখবি আয়নার পরীটাকে। জিজ্ঞেস করলো ঝুমলি। ঝুমলির কথা বিশ্বাস করে এবং আনন্দে চেঁচিয়ে ওঠে কৃষ্ণা আর বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আয়নার পরীকে দেখবো, ঝুমলি দিতে দেখবো। আচ্ছা তুই তারা, আমি আমি পরীটাকে ডাকতেছি। এই বলে আয়নাটা বের করে কি যেন বিড়ি বিড়ি করে বলতে থাকে ঝুমলি। কিছুক্ষণ পরেই সে আয়নাটাকে কৃষ্ণার মুখের সামনে ধরে বলে, এই দেখ পরে। এবার কৃষ্ণা আস্তে আস্তে তাকালো আয়নার দিকে। পর মুহূর্তে তীব্র আর্তনাদ করে ঘর থেকে এক ছুটে বাইরে বেরিয়ে যায় কৃষ্ণা। সেখানে কি দু হাত চোখ বন্ধ করে ভাবতে থাকে একটু আগে কাকে দেখলো সে আয়নার ভেতরে। উফ, কি বিভৎস তার মুখ, কি বিশ্রী তার হাসি। আর ভাবতে পারে না কৃষ্ণা। মাথাটা ঘুরে বাগানে অজ্ঞান হয়ে পড়ে যায় সে। এভাবে কতক্ষণ তার জ্ঞান ছিল না তা জানে না কৃষ্ণা। যখন জ্ঞান ফিরে তখন দেখে বাবা তার সামনে বসে আছে আর সামনে তার মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। কৃষ্ণার জ্ঞান ফিরেছে দেখে একটু যেন শান্তি পেল অমর বাবু। তিনি কৃষ্ণার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলেন, এখন শরীর কেমন লাগছে মা? এখন আগের থেকে একটু ভালো লাগতেছে বাবা, আধো আধো স্বরে উত্তর দিল কৃষ্ণা। এবার অমর বাবু কৃষ্ণাকে জিজ্ঞেস করলো, মা তোমার কি হয়েছিল? তুমি হঠাৎ অজ্ঞান হয়ে গেল কিভাবে বলো তো? বাবার এই প্রশ্ন শুনে আবারও সকালের ঘটনাটা মনে পড়ে যেতে থাকে কৃষ্ণার। আর মুহূর্তে ভয় কৃষ্ণার মুখটা যেন বিবর্ণ হয়ে ওঠে। কৃষ্ণা কিছুনে ভয় পাচ্ছে দেখে অমর বাবু আর এইটা নিয়ে জোড়াজুড়ি করলেন না, বরং কথা ঘুরিয়ে বললেন, আচ্ছা আচ্ছা থাক থাক মা, তোমার কিচ্ছু বলা লাগবে না। তার থেকে আমি যা বলছি শোনো, কালকে তোমাকে পাহাড় দেখতে নিয়ে যাবো, কেমন? হ্যাঁ, তুমি যাবে তো মা? এবার কৃষ্ণার বিবর্ণ মুখে একটা মিষ্টি হাসি যেন খেলে যায় আর সে বলল, সত্যি বাবা, তুমি আমাকে কালকে পাহাড় দেখাতে নিয়ে যাবে? আমি অনেক খুশি, অনেক খুশি বাবা। এতটুকু বলেই বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কৃষ্ণা। পরদিন সকালে মেয়েকে নিয়ে পাহাড়ে ঘুরতে বের হয়ে যায় অমর বাবু। পাহাড়ি অঞ্চলটা ঘোরার জন্য একটা গাড়ি ভাড়া করেন তিনি। গাড়ির ড্রাইভার এই গ্রামেরই লোক। পাহাড়ে যাওয়ার সময় ড্রাইভারের সাথে অনেক কথাই হতে থাকে অমর বাবুর। কথা প্রসঙ্গে গাড়ির ড্রাইভার অমর বাবুকে জিজ্ঞেস করলেন, শাহজি, ওই ম্যাডাম তো ঘুরতে আসো না আপনার সাথে? হ্যাঁ। এবার একটু অমর বাবা বিষণ্ণ কণ্ঠে বলল, তোমার ম্যাডাম অনেক দিন আগে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এখন থাকার মধ্যে আমি আর আমার মেয়ে আছি। তবে আপনি কাজ থেকে বেরটা হলে আপনার মেয়েটার সাথে কে থাকে? প্রশ্ন করলো ড্রাইভার। আমার মেয়ের দেখাশোনা করার জন্য একটা মেয়েকে কাজ করতে রেখেছি আমাদের বাড়িতে, বুঝতে পেরেছ? তোমার গ্রামেরই মেয়েও, বড্ড ভালো মেয়ে। ওর বাবা মা নেই, তাই ও এখন থেকে আমাদের বাড়িতে থাকে। কি যেন নামটা মেয়েটার? ও হ্যাঁ, মনে পড়েছে, ঝুমলি। মেয়েটার নাম হচ্ছে ঝুমলি। হঠাৎ ঝুমলি নামটা শুনেই জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল ড্রাইভার। কি নামটা বললেন? আপনি কি নামটা বললেন? অমর বাবু একটু অবাক হয়ে উত্তর দিলেন, ঝুমলি। কিন্তু তুমি এই নামটা শুনে এত গাড়িটা ব্রেক করেছো কেন? কি হয়েছে? আর তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব ভয় পেয়ে গেছো, কি হয়েছে বলো তো? হ্যাঁ। এবার ড্রাইভার লোকটি বলতে শুরু করলো, শাহজি, ঝুমলি কোনো সাধারণ মাইয়া না, ওটা তো ডাইনি। ও জাদু টোনা করে। ওর কাছে একটা আয়না আছে, আর ওটা দিয়ে জাদু টোনা করে।
এই গ্রামের সবাইকে উড়াইতেছে, আর আপনারা ওকে ঘরে রাখিতেছেন। আরে কি জাদা বলছো তুমি? ও ডাইনি হতে যাবে কেন? কত শান্তশিষ্ট একটা মেয়ে। এখনকার সময় দাঁড়িয়ে তোমরা এই গ্রামের মানুষদের এত কুসংস্কার আচ্ছন্ন হয়ে যাচ্ছ, ভাবতেও তো অবাক লাগছে। এখনকার সামনে দাঁড়িয়ে তোমরা ডাইনি জাদু টোনা এসব বিশ্বাস করো কিভাবে? বলো তো, এত মডার্ন যুগে তোমরা এইসব কথা বলছো। আর একটা মেয়ের কাছে এটা আয়না থাকতেই পারে, এইটা নিয়ে এত ভয় পড় গেছে। চিন্তা করার কি আছে বলো তো? একটু যেন কড়া কণ্ঠে বললেন অমরবাবু, আপনারা শহরের মানুষ তো আছেন, আপনাদের তো বিশ্বাস করা যায় না, কিন্তু আপনারা তো জানেন না জমি আসলে কে। ওটা তো আমাদের গ্রামের মাইয়া সাবজি। আমি আপনাদের ভালো জমি বলতেছি, আর সেই জন্যই বলতেছি জমিকে আপনাদের বাড়িতে রাখবেন না, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই যেন চুপ করে থাকলো ড্রাইভার লোকটি। অমরবাবু এবার একটু তাচ্ছিল্যের জন্য এবং বিরক্তির সুরে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বিপদ হলে আমরা দেখে নেবো না, তোমাকে এসব নিয়ে এত চিন্তা করতে হবে না, বুঝতে পারছো? তুমি এবার মন দিয়ে গাড়ি যাও, যাও তোমার কাছে করো। ড্রাইভার লোকটি এবার আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করে। কিন্তু অমরবাবু আর ড্রাইভার লোকটির এত কথাবার্তার মধ্যেও কেউ একবার লক্ষ্য করলো না যে তাদের কথাগুলো শুনে কৃষ্ণার মুখটা গতকাল রাতের মতোই রক্ত শূন্য বিবর্ণ হয়ে উঠেছে, আর কৃষ্ণার আবারও মনে পড়ে যাচ্ছে গতকাল রাতের ঘটনাগুলো। অমরবাবু এবং কৃষ্ণা সারা দিন ঘোরাফেরা করে সন্ধ্যের দিকে বাড়ি আসে। বাড়ি ফিরে দেখে ঝুমলি বাড়ির টুকটাক কাজ করছে। কৃষ্ণার অমরবাবুকে বাড়ি ফিরতে দেখে ঝুমলি হাসি দিয়ে তাদের দিকে এগিয়ে এসে বলল, তোরা তো ফিরে এসেছিস, আমি তোদের জন্য রান্না করে রেখেছি, তোরা হাত মুখ ধুয়ে নে, আমি খাবার ব্যবস্থা করতেছি। অমরবাবু ঝুমলির কথা বেশ খুশি হয়ে সম্মতি সূচক মাথা নাড়লেন, তারপর কৃষ্ণাকে নিয়ে ঘরে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময় কৃষ্ণা খেয়াল করলো ঝুমলি যেন তার দিকে তাকিয়ে কেমন একটা বাঁকা শীতল হাসি আসছে, খুব রহস্যময় হাসি। রাতের খাবারের পর অমরবাবু কৃষ্ণাকে নিয়ে শুয়ে পড়েন, কিন্তু কৃষ্ণার কেন যেন আজ ঘুম আসছে না। সে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর একটু বাইরে থেকে হেঁটে আসার সিদ্ধান্ত নেয়। এবার সে আস্তে আস্তে বামার পাশ থেকে উঠে ঘরের বাইরে চলে যায়। এদিক ওদিক একটু একটু হাঁটার পর এবার কেন যেন ঝুমলির ঘরের দিকে চলে যায়। সেদিকে গিয়ে কৃষ্ণা শুনতে পায় ঝুমলি ওর সাথে যেন ফিস ফিস করে কথা বলছে। ঝুমলির ঘরে দরজা ভেজানো ছিল এবং কৃষ্ণা আলতো করে দরজাটা খুলে ধাক্কা দিতেই ফাঁক হয়ে যায়। আর কৌতূহল বশত সেখান থেকে কৃষ্ণা ঝুমলির ঘরে চোখ রাখে, কিন্তু এবার সে যা দেখলো তা দেখার জন্য একদম প্রস্তুত ছিল না। সে দেখে ঝুমলির ঘরে বিভৎস দেখতে এক মহিলা দাঁড়িয়ে আছে, পা পর্যন্ত নেমে এসেছে তার সাপের মতো চুল, হাতে লম্বা লম্বা নখ, গায়ে কালো আল খাল্লা, কিন্তু সে কৃষ্ণার দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখ যেন দেখা যাচ্ছে না। এবার হঠাৎই সে ভয়ঙ্কর মহিলা কৃষ্ণার দিকে ঘুরে দাঁড়ায়, আর কৃষ্ণা লক্ষ্য করে এটা সেদিনের আয়নায় দেখা সে মহিলার অবরূপটি। এবার কৃষ্ণার দিকে তাকিয়ে একটা হাসি দিল, আর হিম করা সে হাসি। হাসতে হাসতে সে কৃষ্ণকে নিজের একটা কাছে ডাকতে থাকে, আর সহ্য করতে পারে না, খুব জোরে চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। মেয়ের চিৎকার শুনে অমরবাবুর ঘুম ভেঙে দ্রুত পায়ে বের কাছে চলে আসলেন। এর মধ্যে ঝুমলি নিজের ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এরপর অমরবাবু কৃষ্ণকে ধরে নিয়ে আসেন, আর চোখে মুখে জল ছিটিয়ে কৃষ্ণার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পরে জ্ঞান ফিরে ছোট্ট কৃষ্ণার। এরপর অমরবাবু কৃষ্ণার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, বাহ ও বাহ, তোমার কি সমস্যা হচ্ছে বলো তো? তুমি কিছু নিয়ে ভয় পেয়েছো মা? আমাকে খুলে বলো তো। হ্যাঁ, কিন্তু কৃষ্ণা বাবার কথার উত্তর না দিয়ে ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা ঝুমলির দিকে।
সেদিন ওই সময় ঝুমলির তাকিয়ে ছিল কৃষ্ণার দিকে, কিন্তু সে দৃষ্টিতে কোনো ক্রূরতা ছিল না। সে দৃষ্টিতে ছিল এক রাস মায়া আর মমতা। সেদিনের রাতটা এভাবেই কেটে যায়। আগের রাতে কৃষ্ণা অসুস্থ থাকার কারণে অমর বাবু সেদিন আর কৃষ্ণাকে স্কুলে পাঠায় না, বরং তিনি অফিসে যাওয়ার সময় ঝুমলিকে বলে যান ভালোভাবে কৃষ্ণার খেয়াল রাখতে আর সার্বক্ষণিকভাবে কৃষ্ণার আশেপাশে থাকতে। অমর বাবু অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে কৃষ্ণা, আর সে দেখতে পায় তার পাশে বসে আছে ঝুমলি, আর সে পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে তার মাথায়। কৃষ্ণা ঝুমলিকে দেখে ভয়ে দূরে সরে গিয়ে দ্রুত খাট থেকে নামতে যায়, কিন্তু শরীর দুর্বল থাকার কারণে সে নামতে পারে না, আবারও খাটের মধ্যে পড়ে যায়। এবার ঝুমলি এসে আবার তার পাশে দাঁড়ায়। এবার কৃষ্ণা বলতে থাকে, ঝুমলি দিদি, আমার কাছে শোনা, আমার কোনো ক্ষতি করো না তুমি। ঝুমলি তখন বলল, আমি তোর ক্ষতি কেন করব? আমি তো তোকে অনেক ভালোবাসি। আমি জানি তুই গাইল রাইতে ওই পরিটারে দেখা অনেক ভয় পাইছস। তুই জানোস কেন আয়নার পরিটা বলেছে তোকে এই নিয়ে যাবি আমার কাছ থেকে? তুই কিন্তু চিন্তা করিস না, আমি থাকতে তোরে কেউ একটা টোকাও দিতে পারবে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থেমে যায় ঝুমলি, কিন্তু কৃষ্ণার একদমই আর বিশ্বাস করতে পারে না ঝুমলির কথাগুলো, বরং সে অনেক বেশি ভয় পেয়ে যায় ঝুমলির কথা শুনে। আর তাই তো এই ঘটনার পর থেকে কৃষ্ণা ঝুমলিকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। ঝুমলি কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণাকে অনেক ভালোবাসতো, আর কৃষ্ণাকে যে আয়নার পিশাচিনীর সামনে আয়নাটা ঠিক হয়নি সেটা সে ঠিকই বুঝতে পারে, কারণ কৃষ্ণাকে দেখার পর থেকে আয়নার পিশাচিনী কৃষ্ণাকে নিজের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু ঝুমলি তো কখনোই তা হতে দিতে পারে না, কারণ সে জানে পিশাচিনী কৃষ্ণাকে নিয়ে ঠিক করতে চাইছে কি। আর তাই তো এই ভুল শোধরানোর জন্য প্রাণ চেষ্টা করতে থাকে ঝুমলি। অবশেষে ঝুমলির অনেক চেষ্টার পর পিশাচিনী কিছু শর্তের বিনিময়ে কৃষ্ণাকে মুক্তি দিতে প্রস্তুত হয়। সেই শর্ত পালনের জন্য ঝুমলিকে যজ্ঞে বসতে হবে, আর অবশ্যই কৃষ্ণাকে সেখানে উপস্থিত থাকতে হবে। কিন্তু ঝুমলি এটা জানতো যে কৃষ্ণাকে এসবের বিষয় বললে সে কখনো রাজি হবে না, আর তাই ঝুমলি কৃষ্ণার রাতের খাবারে কিছু ঘুমের ওষুধ মিশিয়ে কৃষ্ণাকে রাতের খাবার খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণা গভীর ঘুমে তলিয়ে যায়। এরপর আস্তে আস্তে রাত গভীর হয়। কৃষ্ণার সাথে অমর বাবু ঘুমিয়ে পড়েন। রাত আরো গভীর হলে ঝুমলি এবার চুপিসারে অমর বাবুর ঘরে ঢোকে। তারপর থেকে অতি সন্তর্পণে অমর বাবুর পাশ থেকে উঠিয়ে নিয়ে আসে ছোট্ট কৃষ্ণাকে। কৃষ্ণাকে নিয়ে ঝুমলি তার ঘরে চলে আসে, যজ্ঞ শুরু করে। ঝুমলি যজ্ঞে বসার কিছুক্ষণের মধ্যেই আয়না পিশাচিনীর ঝুমলির কাছে থাকা আয়নার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে ঝুমলির সামনে প্রকট হয়। আর পিশাচিনী এবার ঝুমলিকে বলে, শোন ঝুমলি, আরো একবার ভেবে দেখ, তুই যদি বাচ্চাটাকে আমায় দিয়ে দিস আমি তোকে অনেক শক্তিশালী করে দেব, আমি তো সব ইচ্ছা পূরণ করবো। তুই আরো একবার ভেবে দেখ, এত কিছু পরে তুই কি বাচ্চাটাকে আমায় দিবি না? না, আমি দেব না। আমি ওকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি ওর হারাইতে চাই না, আমার কোনো শক্তি চাই না। আমি শুধু আমার কৃষ্ণারে ভালো দেখতে চাই। কৃষ্ণার আগে আমাকে এত ভালোটা কেউ বাসে নাই। আমিও কৃষ্ণকে অনেক ভালোবাসি, তাই কৃষ্ণাকে আমি কাউকে দিব না। আর আজকের পর থেকে আর কোনো জাদু টোনা করবো না। খুব দ্রুত পিশাচিনীর উদ্দেশ্যে কথাগুলো বলে যায় ঝুমলি। তখনই পিশাচিনী বলল, আচ্ছা, আমি তোর কৃষ্ণাকে ছাড়তে পারি, কিন্তু তার জন্য তোর সামনে রাখা ওই পাত্র
সেই কৃষ্ণার হাত কেটে কিছু রক্ত আমাকে উৎসর্গ করতে হবে, তবে আমি বাচ্চাটাকে ছাড়তে পারি। একটু যেন রাগী কণ্ঠে কথাগুলো বলল পিশাচিনী। এদিকে রাত হয়ে অমরবাবুর ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙার পর তিনি বুঝতে পারেন যে কৃষ্ণ তার পাশে নেই। এত রাতে কোথায় আবার চলে গেল মেয়েটা? এসব ভাবতে ভাবতে খাট থেকে নেমে বেঁকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে আসেন অমরবাবু, কিন্তু কোথাও দেখতে পান না তিনি কৃষ্ণাকে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন ঝুমরির ঘর থেকে ফিস ফিস করে কেমন যেন কথা বলার একটা শব্দ ভেসে আসছে। অমরবাবু ভাবেন যে কৃষ্ণার হয়তোবা রাতে ঘুম আসছিল না, তাই সে হয়তোবা ঝুমরির কাছে গিয়েছে, গল্প করতে গিয়েছে। কিন্তু এখন অনেক রাত হয়েছে, আর রাত জাগলে কৃষ্ণার শরীরটা খারাপ করতে পারে, তাই এখন আর গল্প করা চলবে না। তাই কৃষ্ণাকে ঝুমরির ঘর থেকে আনার উদ্দেশ্যে ঝুমরির ঘরের দিকে পা বাড়ালো অমরবাবু। কিন্তু ঝুমরির ঘরে গিয়ে অমরবাবু যে দৃশ্যটা দেখলেন তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না তিনি। তিনি দেখলেন ঝুমরির ঘরের ঠিক মাঝখানে শুয়ে রাখা হয়েছে কৃষ্ণাকে, তার হাত থেকে রক্ত ঝরছে, আর ঝুমরি সেখান থেকে কিছুটা রক্ত একটা পাত্রে রেখেছে, আর ঝুমরির সামনে বসে এক দর্শন নারী মূর্তি। উফ, কি বিভৎস তার চাহনি, আর কি লোলক দৃষ্টি সেই নারী মূর্তি তাকিয়ে আছে তার মেয়ের দিকে। আর ভাবতে পারল না অমরবাবু, তিনি এবার তার মেয়েকে বাঁচানোর জন্য ঝুমরির ঘরে থাকা ফুলদানি দিয়ে সজোরে আঘাত করতে যান ঝুমরির ঘরে বসে থাকা সেই পিশাচিনীর মাথায়। ঝুমরির দরজার দিকে পেছন দিকে বসে থাকায় সে বুঝতে পারেনি যে কখন তার অমরবাবু তার পেছনে এসে দাঁড়িয়েছে। আর তাই অমরবাবু এমন পদক্ষেপের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না ঝুমরি। কিন্তু ধূর্ত পিশাচিনীটিকে দেখেছিলেন অমরবাবুকে, তাই পিশাচিনী এবার মায়া পড়ে ঝুমরির সাথে নিজের জায়গাটা পরিবর্তন করে নেয়। আর তার ফলে ঝুমরি কিছু বোঝাটার আগে অমরবাবুর করা আঘাতটা পিশাচিনীর মাথায় না লেগে সোজা ঝুমরির মাথায় রাখত। ঝুমরির মাথা হাত দিয়ে চেপে ধরে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। পিশাচিনীকে এতদিন ঝুমরি মঞ্চ বলে নিজের কাছে থাকা আয়নার ধরে বেঁধে রেখেছিল, আজ ঝুমরির ওপরে এমন অতর্কিত হামলা বা আক্রমণ হওয়ার কারণে মাঝপথে থেমে যায় ঝুমরির মন্ত্রোচ্চারণ। আর যেন ঠিক এমনই একটা সুযোগের অপেক্ষা ছিল পিশাচিনী। মাঝপথে ঝুমরির মন্ত্রোচ্চারণ বন্ধ হওয়ার কারণে পিশাচিনী মুক্ত হয়ে যায়। সে এবার বিকট শব্দে হাসতে থাকে, মুহূর্তে যেন বাতাসে মিলিয়ে যায়, আর যাওয়ার আগে বলে যায়, তুই এতকাল আমাকে আটকে রেখেছিলি ঝুমরি, আমি আমার ইচ্ছা হয়তো কিছু করতে পারিনি এতদিন, কিন্তু আজ আমি মুক্ত। আজ থেকে আমি আমার মতো ইচ্ছা মতো কাজ করতে পারবো। আর দেখিস এবার তোর কৃষ্ণার সাথে আমি কি করি। ভয়ঙ্কর কিছুর জন্য প্রস্তুত হয়ে যা। এদিকে ঝুমরির অবস্থা এখন মৃতপ্রায়, তার মাথা ফেটে গেছে, আর সেখান থেকে এখন অনবরত রক্ত ঝরছে। জোরে জোরে শ্বাস ফেলছে ঝুমরি, বোঝা যাচ্ছে বেশিক্ষণ সময় তার কাছে নেই। এবার জোরে জোরে শ্বাস টেনে ঝুমরি বলতে থাকে, এটা তুই কি করলি বাবু? তোর একটা ফুলের জন্য ভয়ঙ্কর পরিটা মুক্ত হয়ে গেল রে, মুক্ত হয়ে গেল। ওটা কি করতে পারে তোদের কোনো ধারণা আছে? তার মানে জঙ্গলি তুই সত্যি জাদু টানা করতি? তার মানে গ্রামবাসীরা ঠিক বলেছিল আমাকে, আমার আসতে আজ একটু দেরি হলে তুই সত্যি আমার মেয়েকে মেরে ফেলতি। ছি জঙ্গলি ছি, অনেক বিশ্বাস করেছিলাম তোকে, অনেক নিজের মেয়ের মতো ভালোবেসেছিলাম তোকে, অনেক ভালোবেসেছিলাম, কিন্তু শেষে তুই প্রতিদান দিলি এরকম। শেষে কিনা তুমি আমার মেয়ের ক্ষতি করতে চাইলে। এক নিঃশ্বাসে তীব্র ঘৃণার সাথে কথাগুলো বলে যান অমরবাবু। ঝুমলি তখন বলল, না রে বাবু, আমি তোর মায়ের কোনো ক্ষতি চাইনি, আমি তো ওরে বাঁচানোর জন্য এইসবের আয়োজন করছিলাম, যাতে করে তোর মায়াটার কোনো ক্ষতি করতে না পারে। হ্যাঁ, এইটা সত্য, আমি যতটুকু না করতাম, কিন্তু কৃষ্ণার কোনো ক্ষতি করতে চাইতাম না রে। আমি ওরে অনেকটা ভালোবাসা ফেলছি। অনেক কষ্টে কথাগুলো যেন বলে উঠল ঝুমলি।
একটু থেমে ঝুমলি আবারও বলতে শুরু করলো, কিন্তু বাবু তুই আইস একটা বড় ভুল করে ফেললি রে। আইস তোর একটা ভুলের জন্য পরীটা মুক্তি পাওয়া গেছে। এবার তুই মায়াটার সাথে কি করবি রে তা আমি জানি না। বাবু আমার কৃষ্ণরে আগলায় রাখিস। আমি ওকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু তোর একটা ভুলের জন্য পারলাম না রে, পারলাম না। শ্বাস টেনে টেনে এতটুকু বলে ঝুমলি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মেঝেতে পড়ে আছে তার নিথর দেহটা। অমর বাবু এতক্ষণ যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে কৃষ্ণার কথাগুলো শুনছিল, কিন্তু এখন তার কি করা উচিত তা তিনি জানেন না। আসলে তিনি শহরের একজন শিক্ষিত মানুষ হওয়ার কারণে একদিকে তার শিক্ষা তাকে এসব বিশ্বাস করতে বাধা দিচ্ছিল, আবার চোখের সামনে যা আজকে তিনি দেখলেন তাকেও অস্বীকার করার ক্ষমতা তার ছিল না। একবার তার মস্তিষ্ক তাকে বোঝাচ্ছিল ঝুমলি এতক্ষণ যা যা বলে গেল তা আদৌ কোনো ভিত্তি নেই। আবার অন্যদিকে কন্যা স্নেহের কাতর মন তাকে বোঝাচ্ছিল যদি ঝুমলির পড়া কথাগুলো সত্যি হয় তাহলে এখন তিনি কি করবেন, কিভাবে বাঁচাবেন তার ছোট্ট মেয়েটাকে। হয়তো এই ভাবনাটা আরো কিছুক্ষণ দীর্ঘস্থায়ী হতো, কিন্তু হঠাৎ কৃষ্ণার দিকে তাকিয়ে চোখ পড়তেই অমর বাবুর ভাবনায় ছেদ পড়ে। তখনও অল্প অল্প রক্ত ঝরছে কৃষ্ণার হাতের ক্ষতস্থান থেকে। এবার অমর বাবু দ্রুত কৃষ্ণাকে করে নিয়ে নিজের ঘরের দিকে চলে যান, আর ঘরে গিয়ে কৃষ্ণার হাতে ব্যান্ডেজ করতে থাকেন। এদিকে তখনও ঝুমলির ঘরের মেঝেতে পড়ে থাকে ঝুমলির নিথর হয়ে যাওয়া সে মৃতদেহটি। অমরবাবু ঝুমলির ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরপরই সেখানে সে পিশাচিনী আবারও ফিরে আসে। ঝুমলির উপর অনেক দিনের রাগ আর ক্ষোভ জমে যাওয়ার কারণে পিশাচিনী খুব ভয়ঙ্কর কিছু করতে চায় মৃত ঝুমলির সাথে, বলা ভালো ঝুমলির আত্মার সাথে। আর তার জন্য তার প্রয়োজন ঝুমলির মৃতদেহটা। তাই এবার মায়া বলে ঝুমলির মৃতদেহটা নিয়ে অদৃশ্য হয়ে যায় পিশাচিনী। আর অদৃশ্য হয়ে যাওয়ার আগে তার মুখে দেখা যায় এক অতি ভয়ঙ্কর ক্রূর হাসি। পিশাচিনীর মৃতদেহটি নিয়ে গ্রামের পেছনে থাকা গভীর জঙ্গলের মধ্যে পৌঁছায়, আর সেখানে সে ঝুমলির মৃতদেহটাকে নিয়ে অতি ভয়ানক যজ্ঞে লিপ্ত হয়। পিশাচিনী যজ্ঞে বসে ঝুমলির আত্মাকে আহ্বান করে। ঝুমলির অনিচ্ছা সত্ত্বেও তার আত্মা সেখানে প্রকট হতে বাধ্য হয়। এবার পিশাচিনী ঝুমলির আত্মাকে একটা আয়নায় আবদ্ধ করে, আর পিশাচিনী এতদিন যে কাজগুলো করতে পারেনি সেগুলো ঝুমলিকে দিয়ে করানোর জন্য তন্ত্র মন্ত্র দ্বারা ঝুমলির আত্মাকে এক অতি ভয়াবহ পিশাচিনীতে পরিবর্তন করে বা পরিণত করে, যার বিনাশ প্রায় অসম্ভব। আর বিনাশ হবেই বা কিভাবে? পিশাচিনী তো ঝুমলির মৃত দেহটাকে লুকিয়ে ফেলেছে কোনো এক অজানা জায়গায়। অপরদিকে কৃষ্ণার হাতে ব্যান্ডেজ করে অমরবাবুর ঝুমলির ঘরে এসে দেখে সেখানে ঝুমলির লাশটা নেই। অমরবাবু চিন্তিত মুখে ঝুমলির মুখটা তন্ন তন্ন করে পুরো পানিতে কুঁচতে থাকে, কারণ যেহেতু অমরবাবুর হাতে ঝুমলির অপঘাতে মৃত্যু হয়েছে তাই ঝুমলির লাশ যথাযথ সৎকার করা অমরবাবুর দায়িত্ব হয়ে পড়েছে। কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও তিনি ঝুমলির মৃতদেহটা পায় না। অবশেষে ক্লান্ত মুখে তিনি নিজের ঘরে চলে আসেন। এসে দেখেন তখনও কৃষ্ণা অকাতরে ঘুমাচ্ছে। রাতের আর বেশি বাকি নেই, আর কিছুক্ষণ পরে বাইরের ভোরের আলো ফুটে উঠবে। তাই এবার অমরবাবু তার মেয়ের পাশে শুয়ে তার মাথায় আস্তে আস্তে হাত পোলাতে থাকে আর ভাবতে থাকে আজ একটা দিনের মধ্যে কি কি হয়ে গেল তার সাথে, কি এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হলেন তারা। আজ একটা দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা তার সমস্ত শিক্ষা বিশ্বাসকে একদম যেন কোড়া থেকে নাড়িয়ে রেখে দিল। এখন ঝুমলির বলার শেষ কথাগুলোতে কি আদৌ কোনো ভিত্তি ছিল, নাকি ঝুমলির কথাগুলো নিছক একটা অন্তবিশ্বাস থেকে বলা কথা? গভীরভাবে ভাবতে থাকে অমরবাবু। এসব ভাবতে ভাবতে কখন যে তিনি ঘুমিয়ে পড়েন তিনি নিজেও জানেন না। সকালে সূর্যের আলো এসে চোখে পড়তে আস্তে আস্তে তার ঘুম ভেঙে যায়।
এরপর তিনি দেখেন কৃষ্ণা তখনও ঘুমিয়ে আছে, আর তিনি তখন বললেন, মা উঠে পড়ো, মা ঘুম থেকে উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে মা। অমরবাবু আস্তে আস্তে ঘুম থেকে ডাকতে থাকে কৃষ্ণাকে। কৃষ্ণা এবার চোখ মেরে তাকায় আর বলল, বাবা তুমি আজ আমাকে ঘুম থেকে ডাকছো? তুমি আজ অফিসে যাওনি? আধো আধো স্বরে প্রশ্ন করে ছোট্ট কৃষ্ণা। না মা, আমি আজ ভাবলাম আমার মাটার সাথে একটু সময় কাটাবো, তাই অফিসে যাইনি মা। মেয়ের মাথায় হাত বোনাতে বোনাতে উত্তর দেয় অমরবাবু। কৃষ্ণার বাবার কথাগুলো শুনে বেশ খুশি হয়ে ঘুম কাটানোর জন্য আর মোড়া ছাড়তে গিয়ে হাতের ব্যথায় কোকিয়ে উঠে সে। কি হয়েছে দেখার জন্য নিজের বাম হাতের দিকে তাকাতেই সে দেখতে পায় তার হাতে ব্যান্ডেজ করা, কিন্তু সে কি হয়েছে তা কিন্তু সে কখনো জানে না, কিছুই মনে করতে পারে না ছোট্ট সে কৃষ্ণা। এবার সে অমরবাবুকে জিজ্ঞেস করলো, বাবা আমার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে আমার হাতে? আমার তো কিছুই মনে পড়ছে না বাবা। অমরবাবু এবার আবারও আগের রাতের কথা মনে পড়ে যেতে থাকে, যার ফলে তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলে ওঠেন, ও কিছু না মা, গতকাল রাতে তুমি ঘুমের মধ্যে খাট থেকে পড়ে গিয়ে তোমার হাতটা একটু কেটে গিয়েছিল আর কি, তাই আমি ব্যান্ডেজ করে দিয়েছিলাম, আর তুমি তো ঘুমাচ্ছিলে তাই তোমার কিছু মনে নেই। ও আচ্ছা আচ্ছা, এতটুকু বলেই বাবার কথাগুলো সহজ সরল মনে বিশ্বাস করে নেয় সে ছোট্ট কৃষ্ণা। এবার কৃষ্ণাকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় অমরবাবু, কিন্তু ঘর থেকে বেরিয়ে আর ঝুমড়িকে দেখতে পায় না কৃষ্ণা। অন্যদিন তো কৃষ্ণা ঘুম থেকে উঠলে ঝুমড়ি সেখানে থাকুক না কেন কৃষ্ণার সাথে দেখা করতে যায়, কিন্তু আজ বেলা হয়ে গেল তাও ঝুমড়ির কোনো দেখা নিল না। এই বিষয়টা ভেবে একটু যেন অবাকই হলো কৃষ্ণা। তাই কৃষ্ণা এবার বাবার কোল থেকে নেমে সারা বাড়িতে ঝুমড়িকে খুঁজতে থাকে, কারণ সেদিনের ঘটনার পর ঝুমড়ি একটু ভয় পেলেও কৃষ্ণা ঝুমড়িকে অনেক ভালোবাসত, আর ঝুমড়িও যে তাকে অনেক ভালোবাসত তার ছোট্ট কৃষ্ণা অজানা ছিল। কিন্তু কোথাও সে ঝুমড়ি দিদিকে আর দেখতে পায় না। অবশেষে ক্লান্ত হয়ে কৃষ্ণার বাবার কাছে এসে জিজ্ঞেস করলো, ঝুমড়ি দিদি কোথায় বাবা? অমরবাবু কি উত্তর দিবেন কিছুই বুঝতে পারে না, তাই তিনি চুপ করে কৃষ্ণার দিকে তাকিয়ে থাকে। এদিকে বাবা এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখি কৃষ্ণা এবার বাবার কাছে এসে ছোট্ট হাত দুটো দিয়ে অমরবাবুর হাতটা ধরে আবার জিজ্ঞেস করে, ও বাবা চুপ করে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? বলো না বাবা, ঝুমড়ি দিদি কোথায়? এবার অমরবাবু বেটাকে করে নিয়ে ধীর কণ্ঠে বলেন, মা তোমার ঝুমড়ি দিদি এখান থেকে শহরে চলে গেছে, সে আর আসবে না মা এখানে, আমি তোমাকে দেখাশোনা করার জন্য অন্য কাউকে নিয়ে আসবো। বাবা ঝুমড়ি দিদি হঠাৎ করে চলে গেল আমাকে ছেড়ে, ও কি আর কখনো আসবে না বাবা? বিষণ্ণ কণ্ঠে যেন কথা করে বলল কৃষ্ণা। না মা, ঝুমড়ি দিদি শহরে কি যেন কাজ আছে বললো, তাই শহরে চলে গেছে, এখানে আর আসবে না বলেছে, তুমি মন খারাপ করো না মা। কিছুক্ষণ চুপ করে থেকে মেয়ের কথার জবাবে কথাগুলো বললেন অমরবাবু, আর সেই সাথে মেয়েকে মিথ্যে বলার জন্য মনে মনে মেয়ের কাছে ক্ষমাও চান তিনি, কারণ এটাই প্রথমবার যখন তিনি কৃষ্ণাকে মিথ্যে বলতে বাধ্য হয়েছেন। এরপর অমরবাবু ব্রেকফাস্ট তৈরির জন্য কৃষ্ণাকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে চলে যান। এভাবে কিছুটা বিষণ্ণ থাকলেও বেঁকে নিয়ে সেদিন কেটে যায় অমরবাবুর। কৃষ্ণা আর ঝুমড়ির বিষয়ে কথাও বলে না। অমরবাবু আস্তে আস্তে গতকাল রাতের ঘটনাটা ভুলতে চেষ্টা করেন, মনে মনে বিষণ্ণ থাকলেও মেয়ের সামনে তিনি আর সেটা প্রকাশ করেন না। পরদিন সকালে অমরবাবু বেশ চিন্তায় পড়ে যান, কারণ গতকাল অনেক চেষ্টার পরেও তিনি কৃষ্ণাকে দেখাশোনা করবার জন্য কোনো লোকের ব্যবস্থা করতে পারেননি। তাই অমরবাবু ছাড়া আজও কৃষ্ণার সাথে থাকার মতো কেউ নেই। এদিকে আজ তার অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিং থাকার কারণে অফিস থেকে ছুটি নেওয়া সম্ভব নয়, আবার কৃষ্ণাকে বাড়িতে একা রেখে আসাও সম্ভব নয়। তার পরিস্থিতিতে কি করা উচিত সেই ভেবে ঘুম থেকে উঠে তিনি ভাবতে থাকেন। আজ কৃষ্ণ কেন যেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। ঘুম ভেঙে কৃষ্ণা দেখে বাবা শুয়ে নেই তার পাশে। সে দেখে বাবা জানালার দিকে দাঁড়িয়ে আছে, কি যেন ভাবছে। তাই এবার কৃষ্ণা
খাট থেকে নেমে আস্তে আস্তে পেছন থেকে এসে বাবাকে ডাক দেয়। কৃষ্ণার ডাকে সম্মিত ফিরে পায় অমর বাবু। তিনি দেখেন কৃষ্ণা কখন যেন ঘুম থেকে উঠে তার পেছনে দাঁড়িয়ে থাকে, ডাকছেন। এবং অমরবাবু মেয়েকে এবার কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করলেন, কি রে মা, তুমি এখানে এলে কখন? হ্যাঁ, এত সকালে তোমার ঘুম ভাঙলো কেন? কাল রাতে ঘুম ভালো হয়নি? হ্যাঁ। না বাবা, কাল রাতে খুব ভালো হয়েছে, কিন্তু সকালে হঠাৎ করে ঘুম ভেঙে তো দেখলাম তুমি জানালার কাছে দাঁড়িয়ে আছো, তাই আমিও চলে আসলাম। আচ্ছা বাবা, তুমি কি ভাবছিলে? আধো আধো কণ্ঠে প্রশ্ন করলো কৃষ্ণা। তেমন কিছু না মা, আমি শুধু ভাবছিলাম আজ তোমাকে বাড়িতে একা রেখে আমি অফিসে যাবো কিভাবে। আচ্ছা থাক, আমি আজকে অফিসে যাচ্ছি না, কাল গিয়ে ম্যানেজ করে নেবো না, বললেন অমর বাবু। ও আচ্ছা, এই বিষয় নিয়ে তুমি চিন্তা করতে হয় বাবা, আমি বাড়িতে একাই থাকবো, তাতে কি হচ্ছে, তুমি নিশ্চিন্ত অফিসে যাও বাবা। আর তুমি না বলেছিলে আজ তোমার একটা মিটিং আছে, তাই তুমি অফিসে যাও বাবা, আমি একা একা আমার পুতুলগুলো নিয়ে খেলবো, এতে দিনটাও কেটে যাবে আর তুমিও নিশ্চিন্ত অফিস করতে পারবে। বেশ হাসি মুখে কথাগুলো বলে উঠল কৃষ্ণা। এরপর বাবা বললেন, না না মা, আমি ওকে একা রেখে কোনোভাবে অফিসে যেতে পারবো না, তোমাকে এত চিন্তা করতে হবে না মা, আমি কাল গিয়ে ম্যানেজ করে নেবো বলেছি তো। ছোট্ট কৃষ্ণার কথায় যেন অবাক হয়ে উত্তর দিলেন অমর বাবু। এবার বাবার কথা একটু রাগ হয়ে কৃষ্ণা বলেন, বাবা তুমি দেখো আমি কত বড় হয়ে গেছি, আমি এখন স্কুলে পড়ি, আমি কি এখনো ছোট আছি নাকি? একটা দিন একটু একা থাকতে পারবো না? তুমি অফিসে যাও বাবা, প্লিজ, আমি একা থাকতে পারবো বাবা। মেয়ের কথায় বেশ বিস্মিত হয়ে গেল অমর বাবু। তিনি এবার মেয়ের কথা ফেলতে পারেননি এবং অফিসে যেতে রাজি হয়ে যান। তিনি এবার অফিসের জন্য রেডি হয়ে মেয়ের সাথে ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে যান অমর বাবু। কিন্তু যাবার আগে আরো একবার কৃষ্ণাকে তিনি জিজ্ঞেস করলেন, বাহ ভেবে দেখো, তুমি পারবে তো একা থাকতে? হ্যাঁ, এখন যদি বলো আমি কিন্তু অফিস যাবো না। না বাবা, আমি পারবো, বললাম তো। তুমি এত চিন্তা করো না আমাকে নিয়ে, আমি ঠিক থাকতে পারবো, তুমি নিশ্চিন্তে অফিসে যাও, উত্তর দিল কৃষ্ণা। আচ্ছা মা, ঠিক আছে, তুমি সাবধানে থাকো, আর আমি তোমার খাবার টেবিলে রেখে গেছি, দুপুরে কিন্তু পুরো খাবারটা শেষ করবে, পেট ভরে যাবে, আর আমি বিকেলে তাড়াতাড়ি করে ফিরে আসবো। আমি বাইরে থেকে দরজায় তালা দিয়ে যাচ্ছি, কেমন? তুমি সাবধানে থেকো। এতটুকু বলেই বাড়ির বাইরে থেকে দরজা লক করে অফিসের জন্য বেরিয়ে যান অমরবাবু। অমরবাবু বেরিয়ে যাওয়ার পর কৃষ্ণা এবার ভাবতে থাকে, বাবাকে জোর করে অফিসে পাঠিয়ে দিলাম, কিন্তু এখন আমি কি করবো সারাদিন? আচ্ছা, আমি বরং আমার পুতুলগুলো নিয়ে আজ একটু খেলা করে, অনেকদিন তো খেলা হয়নি। এসব ভাবতে ভাবতে কৃষ্ণা তার পুতুলগুলোর কাছে চলে যায় আর সে তার পুতুলগুলো নিয়ে খেলতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। বেশ মনোযোগ দিয়ে পুতুলগুলো নিয়ে খেলছিল কৃষ্ণা। হঠাৎ সে শুনতে পায় কে যেন বাইরে থেকে তাকে ডাকছে, কৃষ্ণা, কৃষ্ণা, ও কৃষ্ণা। ডাকটা শুনে কৃষ্ণা বেশ অবাক হয়ে যায়। এখন কি ডাকছে তাকে? এখানে তো কেউ তাকে তেমন চেনেও না, আর ডাকটা বেশ দূর থেকে ভেসে আসছে। প্রথমে সে ভাবে তার মনের ভুল, তাই ডাকটাতে খুব একটা পাত্তা দেয়নি। আবার খেলায় মন দেয় কৃষ্ণা, কিন্তু কিছুক্ষণ পর সে আবার শুনে যে আবার কেউ তার নাম ধরে ডাকছে, কৃষ্ণা। আর এবার ডাকটা যেন কাছ থেকে আসছে, এমন মনে হচ্ছে যেন কেউ এই ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে তাকে ডাকছে। এবার কৃষ্ণা খেলা ছেড়ে উঠে যায় আর দাঁড়িয়ে যায় আর জিজ্ঞেস করে, বাইরে কি কেউ আছো? কেউ কি আমাকে ডাকছো? সত্যি করে বলো তো। এবার বাইরে থেকে উত্তর আসে, কৃষ্ণা, আমি এসেছি তোর কাছে, তোর মোর কাছে আসবি নাই? হ্যাঁ। খুব চেনা চেনা লাগে কথাগুলো কৃষ্ণার কাছে, কিন্তু এই কণ্ঠটা তার কাছে পরিচিত লাগে না। এবার কৃষ্ণা জিজ্ঞেস করে, কে কে তুমি? কে আছো বাইরে? কৃষ্ণা, তুই আমারে চিনতে পারতেছিস না? আমি তোর সন্ধি দিদি, তোর সাথে দেখা করতে এসলাম। তুই আমার সাথে দেখা তো করতে পারবি না? আমার কাছে আসবি না? বাইরে থেকে পাল্টা প্রশ্ন ভেসে আসে। ঝুমলি নামটা শুনে কৃষ্ণার চোখ দিয়ে যেন চক চক করে ওঠে। কৃষ্ণ তখন বলল, তুমি এসেছো? ঝুমলি দিদি, তুমি সত্যি এসেছো? কোথায় তুমি? হ্যাঁ রে, আমি এসেছি, দেখ, আমি তোর সানার বাইরে দাঁড়িয়ে আছি, দেখ, আয়
জানালার কাছে আয়, হায় হায়, জানালার কাছে আয় কৃষ্ণা, হায়। আমি তোর জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি, হায় হায়, দিকে আয়। বাইরে থেকে উত্তর যেন ভেসে আসে। কৃষ্ণ এবার ঝুমরির কথা মতো যেন মন্ত্রমুগ্ধের মতো ছুটে যায় তার ঘরের জানালার কাছে। কিন্তু ছোট্ট কৃষ্ণা একটি বারের জন্য চিন্তা করে দেখেনি তার ঘরের জানালার কাছে কারো পক্ষে আসাই সম্ভব নয়। এই ঘরটা বাড়িটার একদম পেছনের দিকে একটি ঘর, আর বাড়ির পেছনে রয়েছে অনেক উঁচু প্রাচীর। বাড়ির মধ্যে না ঢুকে কিভাবে তাদের বাড়ির পেছনের দিকে এই জানালার কাছে আসা তো সম্ভব নয়। আর কৃষ্ণার বাবা আজ বাড়ির সদর দরজাটা টানা দিয়ে যাওয়ায় বাইরে থেকে কোনো মানুষের পক্ষে বাড়ির ভিতরে ঢোকা সম্ভব নয়। এসব কথা ছোট্ট কৃষ্ণার মাথায় সে সময় আসেনি। সে আনন্দে আত্মার হয়ে যেন ছুটে যায় খেলার ঘরের জানালার কাছে। জানালার কাছে গিয়ে কৃষ্ণা দেখে সত্যি তার ঝুমরি দিদি সেখানে দাঁড়িয়ে আছে। ঝুমরিকে দেখে বেশ অবাক হয়ে যায় কৃষ্ণা। কিন্তু এই কোন ঝুমরি দিদিকে দেখছে সে? এক রাতে চেহারাটা কেমন যেন বদলে গেছে। চোখগুলো যেন রক্ত জমাট বাঁধা লাল, মাথার চুলগুলো যেন আলো থুলু। আর এই কেমন ঝুমরি দিদি ভেবে পায় না কৃষ্ণা। কিন্তু বেশিক্ষণ আর চিন্তা করে না কৃষ্ণা, কারণ এসবের চেয়ে সে এবার তার ঝুমরি দিদিকে দেখে আনন্দে আত্মাহারা হয়ে যায়, আর তার চোখ যেন বড় বড় হয়ে যায়। তাই এবার কৃষ্ণা হাসি মুখে ঝুমরিকে বলল, আরে ঝুমরি দিদি, তুমি এসেছো? কোথায় চলে গিয়েছিলে তুমি জানো? কালকে তুমি ছিলে না বলে আমি বাবাকে কতবার তোমার কথা জিজ্ঞেস করেছি, কোথায় ছিলে তুমি? বেশ অভিমানের সুরে ঝুমরিকে প্রশ্নগুলো করলো কৃষ্ণা। আরে শোন, আমি তো অসুস্থ ছিলাম, তাই আমার ঘরে গিয়েছিলাম, কিন্তু তুই কথা অনেক মন পড়ছিল রে, তাই চলে এলাম। কৃষ্ণার উদ্দেশ্যে কথাগুলো বলল ঝুমরি। কিন্তু বাবা তো বললো তুমি কাজের শহরে চলে গেছো, আর কখন আসবে না আমার কাছে, এতটুকু বলে উঠল কৃষ্ণা। তা তো বলতে পারবো না রে, তোর বাবা এমন কেন বললো? আচ্ছা ঝুমরি দিদি, বাদ দাও না এসব কথা। বাবা এমন কেন বলেছে তা আমি বাবা আসলে জিজ্ঞেস করে নিব না, কিন্তু বাবা আসা পর্যন্ত তোমাকে এখানে অপেক্ষা করতে হবে, কারণ বাবা বাইরে থেকে তালা লাগিয়ে গেছে আর চাবিটা বাবার কাছে আছে। তাই বাবা না আসলে আমি তোমাকে ভেতরে আনতে পারছি না। ভীষণ মুখে কথাগুলো বলল কৃষ্ণা। আরে না না না, বাবার কাছে কিছু জিজ্ঞেস করার দরকার নাই, আমি তোদের বাড়ির মধ্যে যাবো না, আমি শুধু তোর সাথে দেখা করতে আসলাম, তোর দেখা আবার চলে যাম। ঝুমরির কথাগুলো শুনে এবার বেশ অবাক হয়ে যায় কৃষ্ণা, আর বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি আর আমাদের সাথে থাকবে না ঝুমরি দিদি? আর আমাদের দেখা হবে না? কোনোদিন দেখা হবে না? তুমি কি আমার সাথে আর খেলবে না আগের মতো করে? না রে, তোদের সাথে মোর আর থাকবো না, কিন্তু তুই যদি চাইস তবে মোর রোজ তোর সাথে দেখা কইরা যেতে পারি, কিন্তু তার জন্য তোর একটা কাজ করতে হইব। কৃষ্ণার উদ্দেশ্যে কথাগুলো বলল ঝুমরি। তখন কৃষ্ণা বলল, কি কাজ দিদি, বলো না। খুব বেশি কিছু না, শুধু আমি এখানে তোর সাথে দেখা করতে এসেছি, তুই এটা কাউরে বলতে পারবি না। এইটা যদি কাউরে বলিস তাহলে আমি আর আসবো না, তোর সাথে দেখা করতে কোনোদিন আসবো না। কৃষ্ণার উদ্দেশ্যে হিস হিস কণ্ঠে খুব ধীরে ধীরে কথাগুলো বলল ঝুমরি। আর কৃষ্ণাও যেন এত মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিল। এবার ঝুমরির কথা শেষ হতেই কৃষ্ণা বলে উঠল, ঠিক আছে ঠিক আছে ঝুমরি দিদি, আমি কাউকে কিছু বলবো না যে তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে, কিন্তু এরপর তুমি প্রতিদিন আসবে তো আমার সাথে দেখা করতে? সত্যি করে বলো। তুই যদি কাউকে মোর কথা না বলিস আমি রোজ তোর সাথে দেখা করতে আসবো, কথা দিলাম। আসবো। আবারও হিস হিস কণ্ঠে উত্তর দিল ঝুমরি, আর তার সাথে ঝুমরির মুখ থেকে দেখা দেয় এক
রহস্যময় ক্রোড় হাসি। এরপর বিকেলে অমরবাবু ফিরে আসার আগে ঝুমরির যেন নীরবে এসেছিল, ঠিক সেভাবে আবার নীরবে চলে যায়। কৃষ্ণ সারা দিন একা একা থাকার কারণে অমরবাবু আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু অফিসের মিটিং এর কারণে অমরবাবুর ইচ্ছা থাকা সত্ত্বেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে না। এরপর মিটিং শেষ করে অমরবাবু যতটা দ্রুত সম্ভব বাড়িতে ফিরে আসেন। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তার। বাড়ি ফিরে তিনি দেখেন কৃষ্ণা তার খেয়ানার ঘরে পুতুলগুলোর পাশে ঘুমিয়ে আছে, আর সকালে অফিস যাবার আগে যেভাবে টেবিলে খাবার রেখে গিয়েছিলেন সেভাবে খাবারগুলো এখনো পড়ে আছে। মানে কৃষ্ণা সারা দিন আর কিচ্ছু খায়নি। তিনি এসে কৃষ্ণাকে ঘুম থেকে ডেকে তুললেন। ঘুম থেকে উঠে বাবা ফিরে এসেছে দেখে কৃষ্ণা খুব খুশি হয়ে যায়। এবার অমর বাবুকে জিজ্ঞেস করেন, বাবা তুমি কখন এসেছো? আমি তো বুঝতেই পারিনি। অমর বাবু বললেন, হ্যাঁ এই তো আমি তো একটু এগিয়ে এসেছি, আর তুমি বুঝবে বা কিভাবে, তুমি তো ঘুমিয়েছিলে। অমর বাবু কৃষ্ণাকে জিজ্ঞেস করেন, মা তোমার কি শরীর খারাপ লাগছে? মা তুমি এখানে শুয়েছিলে কেন? আমি দেখছিলাম টেবিলে তোমার খাবার পড়ে আছে, তুমি সারাদিন কিছু খাওনি, কিন্তু কেন মা? আমি বারবার তোমাকে বলেছিলাম খাবার কিন্তু একদম শেষ করতে হবে, দুপুরের খাবার, তুমি তো কিছু খাওনি মা। এদিকে ঘুম থেকে ওঠার পর দুপুরে ঝুমরির ঘটনাটি মনে ছিল না কৃষ্ণার। অমর বাবুর কথায় আবারও দুপুরের ঘটনাগুলো যেন মনে পড়ে যায়। সারাদিন ঝুমরি আজ তার সাথে ছিল, কিন্তু বিকেল বেলা কিভাবে যেন ঝুমরি দিদির সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে, সে নিজেই বুঝতে পারে না। দুপুরে ঝুমরির সাথে খেলতে খেলতে খাবার কথা আর মনে ছিল না তার। বাবার কথার উত্তর না দিয়ে এই সময় ভাবছিল সে ছোট্ট কৃষ্ণা। কৃষ্ণার কোনো উত্তর দিচ্ছে না দেখে অমর বাবু আবার তাকে জিজ্ঞেস করলেন, কি রে মা তুমি কিছু বলছো না কেন? অমর বাবুর কথায় সুমিত ফিরে পায় কৃষ্ণার। সে এবার একটু ভেবে বলল, না বাবা আমার শরীরটা খারাপ লাগছে না, আসলে দুপুরে খেলতে খেলতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি, তাই আর খাওয়াও হয়নি বাবা। ঝুমলির কথা মতো অমর বাবুর কাছে ঝুমলির বিষয়টা একদম আনান করে যায় কৃষ্ণা। তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার বাবাকে বলতে পারে না যে সকালে তার ঝুমলি দিদি আবারও তার কাছে এসেছিল। আচ্ছা মা আমি বুঝতে পেরেছি মা, তুমি কেন খাওনি। আমি জানি তুমি একা একা খেতে পছন্দ করো না, আসলে আমারই বোঝা উচিত ছিল যে তোমাকে একা রেখে গেলে তুমি খাবে না। আচ্ছা যাকে কাল থেকে আর তোমাকে কষ্ট করতে হবে না, আমি তোমার দেখাশোনা করার জন্য একজন মহিলাকে আছে কথা ঢুকে রেখেছি, বুঝতে পেরেছো? কাল থেকে আসবে, সারাদিন তোমার সাথে থাকবে, আবার বিকেলে বাড়ি ফেরার পর তিনি চলে যাবেন। এখন চলো খেতে হবে মা, আসো। এতটুকু বলেই কৃষ্ণাকে কোলে নিয়ে রান্নাঘর থেকে চলে যায় অমর বাবু। রাতে অমর বাবু কৃষ্ণাকে খাইয়ে দেয়, এরপর নিজেও খেয়ে নেয় এবং খেয়ে নিয়ে কৃষ্ণাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এভাবেই কেটে যায় সেদিনের রাতটা। পরদিন সকালে যথাসময়ে কৃষ্ণাদের বাড়িতে উপস্থিত হয় একজন আদিবাসী মহিলা। ইনি আজ থেকে সারাদিন কৃষ্ণার সাথে থাকবেন, তার দেখাশোনা করবেন আর তাদের জন্য রান্না করবেন। এরপর অমর বাবু বাড়িতে ফিরলে তিনি চলে যাবেন। অমর বাবু কৃষ্ণার সাথে তার পরিচয় করিয়ে দেন। কৃষ্ণাও বেশ খুশি এবং বেশ ভালোভাবে বুঝিয়ে দেন, অফিসের জন্য বেরিয়ে যান। অমর বাবু বেরিয়ে যেতেই কৃষ্ণা তার খেলার ঘরের দিকে চলে যান, আর সেই মহিলা রান্নাঘরে চলে যায় কৃষ্ণার জন্য সকালে খাবার বানানোর জন্য। এরপর খাবার নিয়ে তিনি কৃষ্ণার কাছে আসেন তাকে খাওয়াবার উদ্দেশ্যে। এরপর খাবার নিয়ে কৃষ্ণার কাছে আসেন তাকে খাওয়াতে। কৃষ্ণাকে খাওয়াতে খাওয়াতে তিনি কৃষ্ণার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন যে কৃষ্ণা তার কথার খুব একটা উত্তর দিচ্ছে না, বরং বারবার বাইরে তাকে কি যেন হচ্ছে। বিষয়টি লক্ষ্য করে তিনি কৃষ্ণাকে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে মা? হ্যাঁ তুমি কি বাইরে কাউরে খুঁজতেছো মা? কৃষ্ণা তখন বলল, না তো আমি বাইরে তাকে কাকে খুঁজবো, কি যে বলো না তুমি। মহিলার কথা একটু থতমত খেয়ে যায় কৃষ্ণা।
মহিলা বিষয়টা খুব একটা স্বাভাবিকভাবেই নেন। তিনি এইটা নিয়ে আর তেমন কিছু না ভেবে কৃষ্ণাকে খাইয়ে তার কাজে চলে যান। কৃষ্ণা সেদিন সারাদিন জানালার কাছে বসে বসে ঝুমলির অপেক্ষা করতে থাকে, কিন্তু সেদিন আর ঝুমলি আসে না। তাই কৃষ্ণার মন খুব খারাপ হয়ে যায়। সেদিন সারাদিন মহিলা অনেকবার বলা সত্ত্বেও কৃষ্ণা ভালোভাবে খাওয়া দাওয়া করে না। সে শুধু জানালার কাছে এসে বারবার বাইরে তাকিয়ে দেখতে থাকে তার ঝুমলি দিদি এলো না কেন। কিন্তু সেদিন কেন যেন ঝুমলি কৃষ্ণার সাথে দেখা করতে আসে না। কৃষ্ণা ভাবে ঝুমলি তাকে মিথ্যে বলেছে, তার সাথে দেখা করানি। বিকেল বেলায় অমরবাবু বাড়িতে ফিরলে মহিলা তাকে বলেন, বাবু, আমি কৃষ্ণা মাকে খাওয়ানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে তেমন কিছু খায়নি। সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন আসি, কাল আবারও সময় মতো চলে আসবো। এতটুকু বলেই মহিলা সেখান থেকে চলে যায়। অমরবাবু কৃষ্ণার কাছে যান। তিনি গিয়ে দেখেন কৃষ্ণা এক মনে তার পুতুলগুলো নিয়ে খেলছে। তিনি এবার আলতো করে তার মাথায় হাত রাখেন। এরপর আস্তে আস্তে তার পাশে বসে তাকে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে তোমার? আমাকে বলো মা, তোমার কি শরীর খারাপ? কৃষ্ণা এবার অমরের দিকে না তাকিয়ে খেলতে খেলতে উত্তর দেয়, না বাবা, আমি একদম সুস্থ আছি, আমার শরীর খারাপ করেনি। তাহলে মা, তুমি খাওয়া দাওয়া কেন করছো না? হ্যাঁ, আবারও প্রশ্ন করে অমর বাবু। এমনি বাবা, আজ খেতে ইচ্ছে করছে না, তাই কম খেয়েছি আর কি, আর কিছু না। আগের মতোই অমর বাবুর দিকে না তাকিয়ে উত্তর দেয় কৃষ্ণা। অমর বাবু বুঝতে পারেন কৃষ্ণ হয়তোবা মনে মনে ঝুমলির চলে যাওয়াটা মেনে নিতে পারছে না, তাই হয়তোবা মন খারাপ। তাই অমর বাবু আর বেশি কথা বললেন না কৃষ্ণার সাথে। তিনি এবার কৃষ্ণার মাথায় একটু হাত বুলিয়ে সেখান থেকে উঠে ফ্রেশ হতে তার ঘরে চলে যান। অমর বাবু যাওয়ার কিছুক্ষণ পরে কৃষ্ণা শুনতে পায় জানালার বাইরে থেকে কি যেন ডাকছে তাকে। কৃষ্ণা প্রথমে বুঝতে পারে না যে কে ডাকছে তাকে, কিন্তু একটু মন দিয়ে শোনার পর সে বুঝতে পারে আগের দিনের সেই হিস হিস স্বরে ডাকটা যেন ভেসে আসছে। কৃষ্ণা তার বুঝতে বাকি রইল না যে কে তাকে ডাকছে। এতক্ষণ সে বসেছিল তার খেলার ঘরের এক কোণে, কিন্তু ডাকটা চেনার সাথে সাথে কৃষ্ণা তড়িঘড়ি করে জানালার সামনে চলে আসে। সে দেখে তার ভাবনায় ঠিক সত্যি জানালার বাইরে তার ঝুমলি দিদি এসে দাঁড়িয়ে আছে। কৃষ্ণা ঝুমলিকে দেখে খুব খুশি হয়ে যায়, আর তার ঝুমলি তাকে মিথ্যে বলেছে এটা ভেবে সে এতক্ষণ কাঁদছিল। কিন্তু এবার ঝুমলি দিদিকে দেখে সে চোখে জল মুছে হাসি মুখে বলল, ঝুমলি দিদি, তুমি এসেছো? জানো, আমি সে সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। পরে তুমি আসছো না দেখে ভাবছিলাম তুমি হয়তো আজকে আর আসবে না, তাই খুব মনটা খারাপ হয়েছিল। আমাকে হয়তো বা তুমি মিথ্যে বলেছিল। জানো জানো তো, আমি তোমার কথা মতো কাউকে এখনো বলিনি যে তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে গতকাল। ঝুমলি তখন বলল, আরে আমি সরি, সে তুই আমার কথা মতো কাউরে কিছু বলিস নাই, আর তাই আজ আবার এসেছি তোর সাথে খেলা করতে। কিন্তু ঝুমলি দিদি, আজ এত দেরি করলে কেন? প্রশ্ন করে কৃষ্ণা। এবার ঝুমলি বলল, আরে আমি তো আগেই আসতাম, কিন্তু আসার সময় দেখলাম তোদের বাড়িতে একজন মহিলা ছিল। আগে এলে যদি আমার সাথে তোরা কথা বলতে দেখে ফেলে, তাই আসি নাই। কিন্তু কৃষ্ণা, ওই মহিলাটা কে রে? প্রশ্ন করে ঝুমলি। আরে উনি তো আমার দেখাশোনা করার জন্য এসেছিলেন, বাবা ওনাকে আমার দেখাশোনা করার জন্য নতুন রেখেছেন। হেসে সে উত্তর দেয় কৃষ্ণা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তোর দেখাশোনা করার লোক চলে এসেছে। আচ্ছা, তবে তুই থাক, মহিলাটার সাথেই থাক, আমি আর আসবো না। বেশ রাগে কণ্ঠে উত্তর দেয় ঝুমলি। তখনই কৃষ্ণা বলল, না ঝুমলি দিদি, তুমি এভাবে কেন বলছো? আমি তো তোমার সাথে থাকতে চাই, সারা জীবন থাকতে চাই। তবে তুই আবার ওই মহিলাটাকে কেন ডাকছিস? আমি তো আইসা করছি দেখাশোনা করার জন্য, আর তুই জানিস আমি অন্য কেউ তোর সাথে থাকলে তোর কাছে আসতে পারবো না।
তাই বললাম তুই মহিলাটার সাথে থাক, আমি আর আসবো না। কৃষ্ণার উদ্দেশ্যে কথাগুলো বলে উঠল ঝুমলি। ঠিক তখনই কৃষ্ণা বলল, আরে ঝুমলি দিদি তুমি রাগ করো না। আচ্ছা বলো, বাবা যদি আমার দেখাশোনা করার জন্য কাউকে নিয়ে আসে তাহলে আমি বাবাকে কিভাবে বারণ করবো বলো? আর তুমি তো তোমার আসার কথা বাবাকে বলতে বারণ করেছো, তাই আমি ইচ্ছা থাকতেও বাবাকে কিছু বলতে পারছিলাম না যে নতুন কাউকে আনার দরকার নেই। আমার ঝুমলি দিদি তো ফিরে এসেছে, তাহলে বলো আমি কিভাবে বাবাকে বারণ করতাম? কৃষ্ণা উত্তর দিল। তখনই ঝুমলি বলল, তাও ঠিক কথা, এটা তো আমি ভাইবা দেখি নাই। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করতেছি। আবারও সে হিস হিস করে কণ্ঠে ঝুমলি উত্তর দিল। ঝুমলির কথাগুলো শেষ হতে না হতেই দূর থেকে কৃষ্ণার বাবার কণ্ঠস্বর শোনা যায়। তিনি কৃষ্ণাকে ডাকতে ডাকতে এদিকে আসে। তখনই বলল, আচ্ছা আমি এখন আসি, তোর বাবা এদিকে আসতেছে, আমি কালকে আসবো না। এতটুকু বলে কৃষ্ণাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঝুমলি যেভাবে হুট করে এসেছিল ঠিক সেভাবে আবারও অন্ধকারে মিলিয়ে যায়। কৃষ্ণা জানালা থেকে ঝুমলির যাওয়ার রাস্তা থেকে যেন দাঁড়িয়ে থাকে, কিন্তু সে অন্ধকার আর কাউকেই যেন দেখতে পায় না। এর মধ্যে কৃষ্ণার বাবা কৃষ্ণাকে ডাকতে ডাকতে সেখানে চলে আসেন। সেখানে এসে তিনি দেখেন কৃষ্ণা জানালার কাছে বসে বাইরে তাকিয়ে কি যেন দেখছে না বলে বললে ভুল হবে, কি যেন খুঁজছে। এবার অমরবাবু এসে পেছন থেকে ডাক দিতেই সম্মত ফিরে পায় কৃষ্ণার। সে বেশ চমকে গেছে এবং পেছনে তাকিয়ে দেখে অমরবাবু তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। অমরবাবু এবার কৃষ্ণার কাছে এসে তার পাশে বসে হাত রাখেন কৃষ্ণার মাথায়। এরপর আস্তে আস্তে মাথায় হাত পুড়িয়ে দিতেই কৃষ্ণাকে জিজ্ঞেস করলেন, বাহ, তুই কি বাইরে কিছু খুঁজছিলে? কই না তো বাবা, আমি তো অন্ধকারে বাইরে কি খুঁজতে যাব? অপ্রস্তুত কণ্ঠে উত্তর করে দিল কৃষ্ণা। তার কথাগুলো শুনে অমরবাবু কেমন যেন মনে হতে থাকে যে কৃষ্ণ হয়তো তার কাছ থেকে কিছু একটা লুকাতে চাইছেন, কিন্তু তিনি আর এই বিষয় নিয়ে কৃষ্ণাকে কিছু বলেন না। পরদিন সকালে যথাসময় সেই মহিলা আবারও কৃষ্ণাদের বাড়িতে চলে আসে কৃষ্ণাকে দেখাশোনা করার জন্য। কৃষ্ণার বাবার আজ অফিসে গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে তিনি কৃষ্ণার ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে যান। এরপর সেই মহিলা কৃষ্ণার বিছানার পাশে এসে ঘুমন্ত কৃষ্ণার পাশে বসে। এরপর আলতো করে কৃষ্ণার মাথায় হাত বুলিয়ে কৃষ্ণার উদ্দেশ্যে বললেন, কৃষ্ণা মা, অনেক বেলা হয়ে গেছে, এখন উঠে পড়ো মা। কৃষ্ণা এবার আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়ে এবং লক্ষ্য করলো যে সে মহিলা তার পাশে বসে আছে। কৃষ্ণা তাকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ গত রাতে তার ঝুমলি দিদির সাথে বলেছিল আজ তার ঝুমলি দিদি তার সাথে সারাদিন থাকবে। তাই কৃষ্ণা ভেবেই ছিল হয়তোবা ঝুমলি দিদি এই মহিলাকে তাদের বাড়িতে আসতে বারণ করে দেবে, কিন্তু তা তো কিছু হলো না। উল্টো উনি আজ আবারও তাদের বাড়িতে এসেছে। তবে কি আজও ঝুমলি দিদি সারাদিন তার সাথে দেখা করতে আসবে না? এসব ভাবছিল কৃষ্ণা। কৃষ্ণা মা কি কিছু ভাবছো? উঠে পড়ো। সে মহিলার হঠাৎ ডাকে যেন সম্মিলিত ফিরে পায়। এবার সে মুখে আর কিছু না বলে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। এরপর সারা দিন আগের মতো বা আগের দিনের মতোই কেটে যায়। সেদিন সারা দিন ঝুমনি আর আসে না কৃষ্ণার সাথে দেখা করতে। কৃষ্ণাও সেদিন সারাদিন জানালার পাশে বসে কাটিয়ে দেয় ঝুমনির অপেক্ষায়। আজ অফিসে অনেক কাজ, তাই অমর বাবুর বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে যায়। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে মহিলারাও কৃষ্ণাকে বাড়িতে একা রেখে চলে যেতে হয়, কারণ সেদিন তার নিজের মেয়ের অনেক অসুস্থ ছিল। মেয়ে অসুস্থ না হলে হয়তো তিনি এভাবে কৃষ্ণাকে একা একা রেখে যেতেন না, কিন্তু মেয়ের কথা চিন্তা করে তাকে যেতেই হলো। যাওয়ার আগে তিনি কৃষ্ণাকে বলে গেলেন, মা, তোমাকে আমাকে একটু যেতে হবে মা। মোর মায়াটা খুব অসুস্থ, তোর বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তো একটু সময় একা থাকতে পারবে তো মা? মায়া ভরা কণ্ঠে কৃষ্ণাকে জিজ্ঞেস করলেন। মহিলার কথা শুনে মুহূর্তে যেন কৃষ্ণার চোখটা হঠাৎ করে চকচক হয়ে ওঠে, কারণ সে জানে বাড়িতে তার সাথে কেউ না থাকলে তার ঝুমলি দিদি আসবে তার সাথে খেলা করতে।
এসব চিন্তা করে আর এক মুহূর্ত দেরি না করে কৃষ্ণা বলল, হ্যাঁ আমি পারবো, কোনো সমস্যা হবে না, তুমি যাও। যাই হোক, কৃষ্ণার কথাগুলো শুনে মহিলা এবার একটু আশ্বস্ত হলেন। তিনি কৃষ্ণাকে ডেকে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, কিন্তু কৃষ্ণাকে একা রেখে এসেও তিনি শান্তি পাচ্ছিলেন না মনে মনে। কিন্তু তার মেয়েও তো অসুস্থ, সে অসুস্থ না হলে কখনোই কৃষ্ণাকে একা রেখে আসতেন না তিনি। এসব ভাবতে ভাবতে দ্রুত বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি, কিন্তু হঠাৎ পথে দেখা হয় অমর বাবুর সাথে। অমর বাবুকে দেখে মহিলার মনে দুশ্চিন্তা কিছুটা কমে যায়। তিনি অমর বাবুর উদ্দেশ্যে একটু এগিয়ে গিয়ে বলেন, অমর বাবু, ফিরে এসেছিস? মোর মায়াটা খুব অসুস্থ, তাই বাড়িতে যেতে হইতেছে। আজ তোর বাড়িতে আসতে একটু দেরি হইতেছে, আর আমি বাড়িতে চলে গেলাম, ঠিক আছে? কিন্তু কৃষ্ণাকে একা রাখতে আমার একদম ইচ্ছা করতেছিল না। আমার মেয়েটার অসুস্থ না হলে আমি কখনোই যেতাম না। যাই হোক, আমার চিন্তা আবার একটু কমলো। তুমি তাড়াতাড়ি বাড়িতে যা, কৃষ্ণা মা একা রয়েছে, আর আমি কালকে সকালে তাড়াতাড়ি চলে আসবো। এতটুকু বলেই মহিলা এবার হাসি মুখে তার বাড়ির দিকে চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ অমর বাবুর ডাকে তিনি থমকে দাঁড়িয়ে যান। অমর বাবু বললেন, শোনো, তোমার কাল থেকে আর আসা লাগবে না, ঠিক আছে? কাজে আসা লাগবে না। আমি নতুন লোক আনবো শহর থেকে কৃষ্ণাকে দেখাশোনা করার জন্য। তোমার আর কাল থেকে আসার প্রয়োজন নেই। কেন বাবু? আমি তো কৃষ্ণা মার দেখাশোনাটা করতেছিলাম, আমি কি কোনো ভুল করছি? জিজ্ঞেস করলো সে মহিলা। তখন সে অমরবাবু বললেন, না, এমনিতেই তোমার কাল থেকে আসা লাগবে না। আমি নতুন লোক আনবো কৃষ্ণাকে দেখাশোনা করার জন্য। এতটুকু বলেই মহিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে বাড়ি থেকে চলে যান অমরবাবু। মহিলা কিছুক্ষণ তার যাওয়ার পথের দিকে তাকিয়েছিলেন, তিনিও তার বাড়ির দিকে পা বাড়ায়। কিন্তু মহিলা একটা বারও খেয়াল করলেন না আজ হঠাৎ করে কেমন যেন ফ্যাস ফ্যাসে হয়ে উঠেছিল অমরবাবুর কণ্ঠটা। আর তাড়াহুড়োর মধ্যে একবারের জন্য তার মাথায় আসে না অমরবাবু বেরোনোর রাস্তা তো এইটা না, তাহলে এই রাস্তায় এই সময় কি করছিলেন তিনি? এদিকে সেই মহিলা চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কেটে যায়। এখন ঝুমড়ি দিতে আসবে এইটা ভেবে কৃষ্ণা জানালার পাশে বসে থাকে, তার ঝুমড়ি দিদির অপেক্ষা করতে থাকে। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও যখন কৃষ্ণা দেখে যে তার ঝুমড়ি দিতে আসছে না, তখন তার মন খুব খারাপ হয়ে যায়। আর সে ভাবে তার ঝুমড়ি দিদি হয়তো বাদাকে মিথ্যা বলেছে, আর তাই সে মন খারাপ করে জানালার পাশ থেকে উঠে তার ঘরের দিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই ডাক শুনতে পায়, কি যেন একটা ডাক দিল, কৃষ্ণা। এই কণ্ঠটা করছে না, হ্যাঁ, এটা আগের দিনের মতো সে ফ্যাস ফ্যাসে কণ্ঠটা। কৃষ্ণা আর বুঝতে বাকি রইল না যে কে তার নাম ধরে ডাকছে। হ্যাঁ, তার ঝুমড়ি দিদি এসেছে তার সাথে দেখা করতে। ঝুমড়ি দিদি এসেছে বুঝতে পেরেই কৃষ্ণা এক ছুটে চলে গেল জানালার কাছে। খুশির ঝলক দেখা দেয় ছোট্ট কৃষ্ণার চোখে মুখে, আর তিনি বললেন, ঝুমড়ি দিদি, তুমি অবশেষে আসলে, আমার সাথে দেখা করতে আসলে। আমি তো ভেবে নিয়েছিলাম তুমি আর আজকে আসবে না। এক নিঃশ্বাসে ঝুমড়ির উদ্দেশ্যে কথাগুলো বলে চলে যায় কৃষ্ণা। আরে না কৃষ্ণা, আমি যখন তোর কথাটা দিছি আমি তো আসবই, তখন মনে রাখবি তোর ঝুমড়ি দিদি অবশ্যই আসবে। আর এর আগে তো ওই মহিলাটার সাথে ছিল, তাহলে বলে কি আমি কিভাবে আসতাম বলতো? তখন কৃষ্ণা বলে উঠলো, ঝুমড়ি দিদি, তুমি বলেছিলে যে আমাকে যে কাকি দেখাশোনা করে সে কাকি যেন আর না আসে, তুমি তার ব্যবস্থা করে দেবে। কিন্তু উনি তো আজকেও এসেছিল। হ্যাঁ, আজকে উনি এসেছিল আমি জানি, কিন্তু কালকে থেকে আর আসবে না। তুই কোনো চিন্তা করিস না, কালকে থেকে তোর বাবা বাড়ি থেকে চলে গেলে আমি আসবো তোর কাছে, আর সারাদিন তোর সাথে খেলা করবো। কৃষ্ণার উদ্দেশ্যে কথাগুলো বলল ঝুমলি, আর তার মুখের মুহূর্তে যেন ফুটে উঠল এক অপার্থিব ক্রূর হাসির রেখা। ঝুমলির কথাগুলো শুনে ছোট্ট কৃষ্ণার চোখগুলো যেন খুশিতে চকচক করে ওঠে, আর এর মধ্যেই শোনা যায় তাদের বাড়ির সদর দরজার খোলার শব্দ। ঝুমলি বুঝতে পারে
অমরবাবু বাড়িতে ফিরে এসেছে। সে জানে যে আর এখানে থাকা যাবে না। এবার ঝুমলি বলে উঠল, আচ্ছা কৃষ্ণা, আমি এখন আসি। তোর বাবা আবারও চলে এসেছে, আমি কালকে আবারও আসবো। আর তুই তুই কিন্তু তোর বাবাকে আমার বর্ষায় কিচ্ছু বলবি না, কখনো না, তাহলে কিন্তু আমি আর কখনো আসবো না। এতটুকু বলে কৃষ্ণাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হুট করে আবার অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে যায় ঝুমলি। তা বুঝে উঠতে পারে না ছোট্ট কৃষ্ণা। এদিকে ঝুমলি চলে যাওয়ার পরে কৃষ্ণার রুমের বাইরে থেকে শোনা যায় অমর বাবুর গলা, যদিও তার বাবার গলা আদৌ কৃষ্ণার কানের পর্যন্ত পৌঁছেছে বলে মনে হয় না, কারণ ঝুমলি চলে যাওয়ার পরেও কৃষ্ণার মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে থাকে সেই অন্ধকারের দিকে আর বলল, কৃষ্ণা মা, তুমি আজও এখানে দাঁড়িয়ে আছো? তুমি প্রতিদিন এই রাতের বেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে কি দেখো মা? আর তুমি রুমের লাইটটা অন করোনি কেন মা? কৃষ্ণাকে ডাকতে ডাকতে কখন যে তার অমরবাবু তার পাশে এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করেনি কৃষ্ণা। না বাবা, তেমন কিছু না, আমি এখানে দাঁড়িয়ে একটু বাইরের অন্ধকার দেখি। অন্ধকার দেখতে আমার খুব ভালো লাগে, তাই এখানে দাঁড়িয়ে থাকি। এতটুকু বলেই কৃষ্ণা তার একটা পুতুল হাতে নিয়ে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়। অমরবাবু অদ্ভুত ভাবে কৃষ্ণার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। ইদানিং কৃষ্ণার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করছেন তিনি। যে মেয়ের অন্ধকারে সবসময় ভয় পেয়ে যায়, সেই মেয়ে অন্ধকারে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখছে। বিষয়টা যেন বেশ অবাক করার মতো একটা ব্যাপার হয়ে যায়। তিনি এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে নিজের ঘরের দিকে চলে যায়। এদিকে পাকশি গ্রামের এক নতুন সমস্যা দেখা দিয়েছে। 5 বছরের বাচ্চা ঝুমলিকে নিয়ে আজ গ্রামের চতুর্থ বাচ্চা নিখোঁজ হলো। আর অবাক করার বিষয় হলো, বাচ্চারা এমন ভাবে নিখোঁজ হচ্ছে যেন মনে হচ্ছে তারা ভোজবাজির মতো উধাও করে নিয়ে যাচ্ছে। নিখোঁজ হওয়ার আগে কেউ তাদের সাথে অপরিচিত কাউকে দেখছে, আর না নিখোঁজ হওয়ার পর কেউ তাদের খোঁজ নেওয়ার বা সংক্রান্ত কোনো তথ্য পাচ্ছে। এই নিয়ে গ্রামবাসীর মধ্যে নতুন ভয় দানা বাঁধতে শুরু করলো। তারা সবাই এখন নিজেদের বাচ্চার খুব চোখে চোখে রাখছে, কারণ কেউ জানে না এরপর গ্রামের কোনো বাচ্চা আবারও হুট করে উধাও হয়ে চলেছে। পরদিন সকালে অমরবাবু অন্যান্য দিনের মতোই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু আজ অনেক বেলা হয়ে যাওয়ার পরেও কৃষ্ণাকে দেখাশোনা করবার জন্য যার রাখা হয়েছিল আদিবাসী মহিলাটি, তিনি এখনো আসেনি। না আসার কারণে অফিসের জন্য তিনি বের হতে পারছেন না। কিছুক্ষণ পর কৃষ্ণা আজ একাই ঘুম থেকে উঠে আসে। কৃষ্ণা উঠে আসা দেখে তার বাবা আজ এখনো অফিসে যায়নি। এবার সে এসে আস্তে আস্তে বাবার পাশে এসে অমরবাবুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, তুমি আজ এখনো অফিসে যাওনি? কিন্তু কেন? অমরবাবু এবার কৃষ্ণাকে কোলে তুলে নিয়ে মাথায় হাত পুড়ে দিতে দিতে বললেন, না মা, কিছু হয়নি, শুধু এখনো তোমার সেই কাকিমা এলো না তো, তাই তোমাকে একা রেখে আমি অফিসে জানি আর কি। বাবা তুমি অফিসে যাও, আমার কোনো সমস্যা হবে না, কাকি হয়তো আর আসবে না, আমি একাই থাকতে পারবো। বাবা তুমি অফিসে যাও। কৃষ্ণার কথাগুলো শুনে একটু অবাকই হয়ে যায় অমরবাবু, আর কৃষ্ণাকে জিজ্ঞেস করেন, কাকি আর আসবে না তুমি জানলে কিভাবে? কাকি তোমাকে বলে গিয়েছে উনি আর আসবে না? বাবার প্রশ্নগুলো শুনে একটু থতমত খেয়ে যায় কৃষ্ণা। তারপর তার ঝুমলি দিদির কথা মনে পড়তে নিজেকে সামনে নিয়ে সে উত্তর দেয়, না বাবা, কি যে বলো না বাবা তুমি, আমি জানবো কিভাবে? কাকিমা আর আসবে না, আসলে ওনার মেয়ে তো অনেক অসুস্থ, তাই বললাম আর কি। অমরবাবুর কথাগুলো শুনলেও কেমন যেন বিশ্বাস করে উঠতে পারলেন না, কারণ এত ছোট্ট মেয়ের পক্ষে এগুলো বলাটাও এক প্রকার বেমানান বলেই মনে হলো। কৃষ্ণার কথাগুলো শুনে অমরবাবু শুধু এটাই মনে হতে থাকে যে তার মেয়ে কিছু একটা তার সাথে করতে চাইছে বা লোকটি চাইছে। যাই হোক, অমরবাবু কৃষ্ণার কথাগুলো নিয়ে আর কিছু চিন্তা না করে মনে মনে ঠিক করলেন আজ বিকেলে কৃষ্ণার ঘুমিয়ে পড়লে তিনি একবার আদিবাসী মহিলার বাড়িতে যাবেন। এসব বসে বসে ভাবছিলেন অমরবাবু, হঠাৎ কৃষ্ণার ডাকে তার স্তম্ভিত ফিরে পেল। অমরবাবুর কাঁধে হাত দিয়ে কৃষ্ণা জিজ্ঞেস করলেন, বাবা তুমি এখনো বসে আছো?
আজ তুমি অফিসে যাবে না? না মা, আজ আর অফিসে যেতে ইচ্ছে করছে না, আজ আমি তোমার সাথে থাকবো। একটু ভেবে উত্তরটা দিল অমর বাবু, কিন্তু অমর বাবুর কথায় খুশি হতে পারলেন না কৃষ্ণা। অমর বাবু লক্ষ্য করলেন তার কথাগুলো শুনে কৃষ্ণার মুখ যেন কেমন ভার হয়ে যায়, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। আগে যেখানে কৃষ্ণার নিজ থেকে অফিস যেতে না করত, তার সাথে সময় কাটাতে চাইতো, সেখানে আজ অমর বাবু কৃষ্ণার কাছে থাকতে চাইলেও কৃষ্ণা কেন যেন খুশি হতে পারছে না। মুখে কিছু না বললেও কৃষ্ণা যে খুশি হতে পারছে না বেশ ভালোভাবেই বুঝতে পারছে অমর বাবু। যাই হোক, কৃষ্ণার অনিচ্ছা থাকা সত্ত্বেও গুরুত্ব না দিয়ে সেদিন সারাদিন কৃষ্ণার সাথে সময় কাটালেন অমর বাবু। এরপর দুপুরে কৃষ্ণাকে খাইয়ে ঘুমিয়ে পড়লেন তিনি। দুপুরে কৃষ্ণা ঘুমিয়ে পড়লে বাড়িতে তালা দিয়ে অমর বাবু আদিবাসী মহিলার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এদিকে অমর বাবু বেরিয়ে যাওয়ার পরেই কোনো এক অজানা কারণে ঘুম ভেঙে যায় কৃষ্ণার। কৃষ্ণা ঘুম থেকে উঠে সারা ঘরে বাবাকে খুঁজতে থাকে। এমন সময় তাদের বাড়ির শেষ মাথায় ঘরটা থেকে একটা ডাক শুনতে পায় কৃষ্ণা। সে বুঝতে পারছে কে তাকে ডাকছে। হ্যাঁ, এটা তার ঝুমরি দিদির কণ্ঠ। ছোট্ট কৃষ্ণা ছুটে যায় সে বাড়ির শেষ মাথার ঘরটার দিকে। কৃষ্ণা দেখে অন্যান্য দিনগুলোর মতো আজ ওই ঝুমরি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার ঝুমরি দিদির মুখটা কেমন যেন লাগছে। কৃষ্ণ প্রশ্ন করল, কি হয়েছে ঝুমরি দিদি, তোমাকে এমন লাগছে কেন? এবার একটা কর্কশ কণ্ঠে উত্তর দিল, মোর আর তোর সারা থাকতে ইচ্ছা করতেছে না রে। আমি তোরে আমার সাথে নিয়ে যেতে চাই, তুই আমার সাথে যাবি? বল কৃষ্ণা, তুই আমার সাথে যাবি? এসব বলতে বলতে ঝুমরির চোখ কেমন যেন খোলাটে হয়ে আসে, আর সেই চোখের দিকে তাকিয়ে কৃষ্ণা মন্ত্রমুগ্ধের মতো বলে দেয়, দিদি আমি যাব তোমার সাথে। এবার এতক্ষণ ঝুমরির ভার করে রাখা মুখটার দিকে তাকিয়ে একটা ক্রূর হাসির রেখা যেন ফুটে উঠল। সে বলে উঠল, আচ্ছা তবে এখন তুই থাক, মুই কাল তোরে নিয়ে যাব। আজ এখন আসি, তোরে নেওয়ার আগে কিছু কাজ করতে হইব আমারে। আমি এখন আসি, ঠিক আছে? আর তোরে আমি কালকে নিয়ে যাব, কাউকে বলবি না, কাউরে না। কৃষ্ণা ঝুমরির কথাগুলো শুনে আর কিছু বুঝতে পারল না, শুধু দম দেওয়া একটা পুতুলের মতো এক দৃষ্টিতে মাথা নাড়ে, আর সাথে সাথে চোখের পলকে উধাও হয়ে যায় ঝুমরি। এদিকে অমর বাবু আদিবাসীদের গ্রামের পৌঁছে দেখে সেখানে থাকা বড় বট গাছটার তলায় কিসের যেন জটলা। অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর গাছতলার নিচে ঘিরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে দেখার জন্য অমর বাবু ভিড় ঠেলে জটলার মধ্যে প্রবেশ করলেন। আর কি দেখেন, সেখানে একজন জটাজুটি ধরা অখরিকে ঘিরে গ্রামবাসীর ভিড়, আর তারা অখরি বাবাকে গ্রামের এক প্রান্তে বাচ্চাদের নিখোঁজ হওয়ার ঘটনাটা বলছে। অখরি বাবা সবকিছু শুনে বললেন, তোদের গ্রামে যে এমন কেউ কিছু ছিল, তন্ত্র শান্ত্র মন্ত্র করতো, কাল জাদু করতো, এমন কেউ ছিল? ভিড়ের মধ্যে থাকা সবাই যেন চিন্তিত ভাবতে থাকে বিষয়টা, কিন্তু কেউ কিছু বলতে পারে না। এরই মধ্যে ভিড়ের মধ্য থেকে গ্রামের বেশ বয়স্ক একজন লোক বলে উঠল, ছিল আমাদের গ্রামে ও যন্ত্র মন্ত্র করে কাল জাদু তো ডাইনি ছিল, ডাইনি। গ্রামের শেষ জঙ্গলের পাশে ঝুমরির ঘরে থাকা সেই হোক, আর গ্রামের কারোর সাথে যেভাবে যোগাযোগ না থাকার কারণেই হোক না কেন, গ্রামের মানুষ এক প্রকার প্রায় ভুলে গিয়েছিল ঝুমরির কথা। এবার ওই লোকটির কথায় সকলের মনে পড়ে গেল সেই ঝুমরির কথা। সকলে লোকটার কথায় সায় দিয়ে বলল, মোদের গ্রামে ঝুমরি তো তন্ত্র মন্ত্র জানতো, হ্যাঁ আমার মনে পড়ে গেছে। অখরি সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, এখনো আছে কোথায়? গ্রামের লোকেরা অমর বাবুকে নির্দেশ করে বলল,
ওনাদের বাড়িতে আসে, ওনাদের বাড়িতে কাজ করতো। এ বাবু তো বলতে পারবে ঝুমলি এখন কোথায় আছে, বলো তো বাবু। গ্রামবাসীর কথায় অমর বাবু একটু বেশ ভয় পেয়ে গেলেন, কারণ ভুলবশত হলেও ঝুমলিকে তো তিনি হত্যা করেছিলেন, আর তারপর থেকে বিষয়টা আর কাউকে জানানো হয়নি। না, ঝুমলি যে মারা গেছে তা কোনোভাবে গ্রামবাসীকে জানতে দেওয়া যাবে না। নিজের মনে এগুলো বলেই নিজেকে একটু প্রস্তুত করে নিল অমর বাবু, আর বললেন, হ্যাঁ ঝুমলি আমার বাড়িতে কাজ করতো, কিন্তু হঠাৎ একদিন কিছু না বলে তো বাড়িতে চলে যায়। তারপর থেকে ঝুমলিকে কত খুঁজলাম, কিছু তো পারলাম না, কোনোভাবে খুঁজে পেলাম না। ঝুমলি চলে যাওয়ার পরে আমি আপনাদের গ্রামের রত্না নামে এক মহিলাকে আমার গ্রামে দেখাশোনা করার জন্য কাজে রাখি, কিন্তু উনি তো আজ কাজে আসছে না, এই জন্য খুঁজতে এসেছিলাম। এতটুকু বলে অমরবাবু ভিড় থেকে বেরিয়ে রত্নার বাড়ির দিকে চলে যায়। গ্রামবাসী অমরবাবুর কথা কেমন যেন বিশ্বাস করে উঠতে পারলেন না, আর তাই তারাও অমরবাবুর পেছনে পেছনে রত্না বাড়ির দিকে পা বাড়ালো। অমরবাবু মহিলার বাড়িতে এসে বাড়ির বাইরে দাঁড়িয়ে বললেন, রত্না বাড়িতে আছেন? আমি কৃষ্ণার বাবা বলছি, বাড়িতে থাকলে একটু বেরিয়ে আসুন না। কিছুক্ষণ পরে মহিলাটা ঘর থেকে বেরিয়ে আসেন। ততক্ষণে অন্যান্য গ্রামবাসীরা তার বাড়ির বাইরে এসে হাজির হয়েছে। ঘর থেকে বেরিয়ে এসে অমরবাবুকে দেখে তিনি বললেন, বাবু তুমি এখানে, কোন সমস্যা হয়েছে নাকি? না না না, কোনো সমস্যা নেই। কৃষ্ণা বললো আপনার মেয়ের অসুস্থ, আমি খবর নিতে এসেছিলাম আর কি। আপনি আজ কাজে এলেন না যে? আপনার মেয়ে কি খুব অসুস্থ নাকি? হ্যাঁ না বাবু, আমার মায়াটা এখন ভালো আছে, কিন্তু গত রাতে তো বাড়িতে ফেরার সময় আপনি আমারে বললেন আপনি নাকি শহর থেকে কৃষ্ণার মার জন্য নতুন একটা লোক নিয়ে আনবেন, তাই আমি আর যাই নাই। মহিলার কথা শুনে চরমভাবে বিস্মিত হয়ে যান অমর বাবু, আর বললেন, আমি আপনাকে কখন আবার যেতে বারণ করলাম? আমি তো গতকাল তো আপনার সাথে আপনার দেখা হয়নি, তো বুঝলাম না কি বলছেন এসব। অমর বাবুর এমন কথা শুনে রত্ন সহ গ্রামবাসী চূড়ান্ত বিস্মিত হয়ে গেল। তাদের কারো আর বুঝতে বাকি রইল না ভয়ঙ্কর কিছু একটা করছে। এবার সবার কথা শুনে অঙ্কুরি বাবার সবার উদ্দেশ্যে বললেন, তোদের সবার ভয়ঙ্কর কিছু করতে চলেছে। ওই এখন আমাদের বাঁচানোর কোনো উপায় আছে কিনা বুঝতে পারি নাই। ওই আজ রাতটার সময় লাগবে, বুঝতে পেরেছিস? ততক্ষণে তোর সময় লেগে যা, কাজে লেগে যা, আর নিজেদের ঘরের চারপাশে ছড়িয়ে দিবি, ঠিক আছে? এটা আর ঘরের বাইরে কোনোভাবে পা রাখবি না রাত্রেবেলা, কেমন? মনে থাকে যেন কথা। অঙ্কুরি বাবার এবার অমর বাবুর দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি শহরের মানুষ, তুই সব বিশ্বাস করিস না, আমি জানি, কিন্তু তুই বললি তোর ছোট্ট দুটো মায়া আছে, ছোট্ট মায়াটা আছে না, আর বুঝতে পারতেছি ওই গ্রামের জিনিসটা ছোট ছোট বাচ্চাদের শিকার করতেছে। তাই তোরে বলবো, তুই বিশ্বাস না হলেও তোর ছোট মায়াটা রে চিন্তা কর, তুই বিভূতি করে ফেল, বুঝতে পেরেছিস? সাবধানে রাখিস, আর তুই বাড়ির চারপাশে ছড়িয়ে দিস সেই বিভূতিটা। এতটুকু বলেই অঘরী বাবু অমর বাবুর মধ্যে এক মাটি বিভূতি ধরিয়ে দেয়, আর অমর বাবু কেমন যেন অনিচ্ছা থাকা সত্ত্বেও অঘরী বাবুর দেওয়া সেই বিভূতিটা ফেলতে পারে না। এরপর সন্ধ্যার দিকে বাড়ি ফেরেন অমর বাবু, আর বাড়ি ফিরে অঘরী বাবার কথা অনুযায়ী বাড়ির চারদিকে বিভূতি ছড়াতে থাকেন। আর এমন সময় বাড়ির শেষ প্রান্তে ঘরে ফিরে এসে দেখেন কৃষ্ণা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি এবার দ্রুত কৃষ্ণাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে কৃষ্ণার চোখে মুখে জল ছিটায়। এক মুহূর্তের জ্ঞান ফিরে আসে কৃষ্ণার, এবং অমরবাবু কৃষ্ণার মাথায় হাত তুলে থাকেন। এভাবে বেশ কিছুক্ষণ কাটার পর অমরবাবু বুঝতে পারেন এখন কৃষ্ণা আগের থেকে সুস্থ। এরপর তিনি কৃষ্ণার মাথায় আগের মতো হাত বুলিয়ে দিতে দিতে কৃষ্ণাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, তোমাকে তো আমি বিছানায় ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম, তাহলে তুমি এখানে গেলে কিভাবে বলো তো? ওখানে তুমি কি করছিলে বলো তো? কৃষ্ণ অমর বাবুর কথার কোনো উত্তর দেয় না। আজ সেও আগের মতো চুপ। অমর বাবু ভাবেন আজ হয়তো আগের মতো কৃষ্ণার এই বিষয়ে তেমন কিছু বলবে না, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। ঘরে ছেটানো বিভূতির জন্য এতক্ষণ কৃষ্ণার ওপরে থেকে ঝুমলির প্রভাব কেটে গেছে। তাই অমর বাবুকে অবাক করে দিয়ে আজ কৃষ্ণা বলতে শুরু করলো,
বাবা, তুমি চলে যাওয়ার একটু পরে আমার ঘুমটা ভেঙে যায়। তারপর আমি তোমাকে খোঁজার জন্য বিছানা ছেড়ে উঠে যাই। এরপর হঠাৎ আমাদের বাড়ির ওই শেষের ঘরটা থেকে আমি ঝুমড়ি দিদির ডাক শুনতে পাই। আমি ঝুমড়ি দিদির সাথে কথা বলতেই ওই ঘরটাতে যাই। কৃষ্ণার মুখে ঝুমড়ির নামটা শুনে অমরবাবু বিস্ময়ের কোনো সীমা থাকে না। তাই তিনি কৃষ্ণাকে মাঝ পথে থামিয়ে দিয়ে কৃষ্ণাকে জিজ্ঞেস করলেন, বাহ, এগুলো তুমি কি বলছো? তুমি নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। ঝুমড়ি এখানে আসবে কিভাবে? ঝুমড়ি এখানে আসতে পারে না, আসতে পারে না মা, আসতে পারে না, কোনোভাবে আসতে পারে না। কেন বাবা, ঝুমড়ি দিদি এখানে কেন আসতে পারে না? আর ঝুমড়ি দিদি তো সে কবে থেকে আমার সাথে দেখা করে আসছে। কিন্তু জানো বাবা, আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে ঝুমড়ি দিদি আর আমাদের মধ্যে আসে না। বাড়িতে কেউ যখন থাকে না তখন ঝুমড়ি দিদি আমার সাথে দেখা করতে আসে, কত কথা বলে আমার সাথে। কৃষ্ণা যতই কথাগুলো বলতে থাকে অমর বাবু যেন ততই ঘামতে থাকে, সে যেন বিস্মিত হতে থাকে। আস্তে আস্তে যেন বিবর্ণ হওয়া শুরু করলো তার মুখ। আর এবার উত্তেজিত কণ্ঠে কৃষ্ণাকে জিজ্ঞেস করলো, মা, তুমি এতদিন আমাকে বলনি কেন? মা, তুমি তোমার ঝুমড়ি দিদি কোথায়? হ্যাঁ বাবা, ঝুমড়ি দিদি আমাকে বলেছিল আমি যদি কাউকে কিছু না বলি ঝুমড়ি দিদি আমার সাথে দেখা করতে আসবে। তাই ঝুমড়ি দিদি আর আসবে না, আমার সাথে দেখা করতে আসবে না। তাই আমি বলিনি তোমাকে। কেন যেন আজ তোমাকে বলে দিলাম। কিন্তু বাবা, আমাদের বাড়ি থেকে যাওয়ার পর ঝুমড়ি দিদির নাক কেমন যেন হয়ে গেছে। উনি আগের মতো আর হাসে না, ওর চেহারাটা কেমন যেন হয়ে গেছে, চোখগুলো লাল থাকে সবসময়। জানো বাবা, তুমি বাইরে যাওয়ার পর ঝুমড়ি দিদি আজও এসেছিল, আর ও বলল আমাকে ওর সাথে নিয়ে যাবে। তুমি আমাকে ওর সাথে যেতে দিবে তো? জিজ্ঞেস করলো ছোট্ট কৃষ্ণা। কৃষ্ণার মুখের শেষ কথাটা শুনে যেন চমকে উঠলেন অমর বাবু। আর এবার নিজেকে ঠিক রাখতে পারলেন না। তিনি মনে মনে ঠিক করলেন যে যাই হোক না কেন মেয়ের কাছ থেকে সত্যি লুকানো যাবে না। ঝুমড়ির মৃত্যুর কথাটা এখনই বলে দেবেন কৃষ্ণাকে। তাই তিনি এবার নিজের দু হাত কৃষ্ণাকে শক্ত করে ধরে বললেন, মা, এখন তোমাকে যা বলবো মা খুব মন দিয়ে শুনবে, ঠিক আছে? ঠিক আছে বাবা। অমরবাবু বলতে শুরু করলেন, শোনো মা, তোমার ঝুমড়ি দিদি আর নেই। এখন থেকে বেশ কিছুদিন আগে তোমার ঝুমড়ি দিদি মারা গিয়েছে। আর অনিশ্চিত ভাবে হলো মৃত্যুর কারণ ছিলাম আমি। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই যেন হাঁপাতে শুরু করলেন অমরবাবু। এরপর কৃষ্ণা বলল, বাবা তুমি এসব কি বলছো? আমি কিছুই তো বুঝতে পারছি না। ঝুমড়ি দিদি মারা গিয়ে থাকলে আমার সাথে কে আসে দেখা করতে? বা শোনো, তোমার সাথে যা করতে গিয়েছিল সে যাই হোক ঝুমড়ি দিদি না, ওরা তোমার ঝুমড়ি দিদি না। সে তোমার ভালো চায় না মা, সে তোমার ভালো চায় না। এখন আমার কথা মন দিয়ে শোনো মা, এরপর থেকে তুমি আমার সাথে ছাড়া আর কারোর সাথে কোথাও যাবে না, কোনোদিন না। আর ঝুমড়ি দিদি তোমাকে যদি আর ওর সাথে যেতে বলে তুমি যাবে না, ঠিক আছে? কোনোভাবে জানা, মনে থাকবে, জানো আমার কথা মনে থাকবে? ঠিক আছে বাবা, মনে থাকবে। আমি আর কখনো ওর সাথে যাবো না, কোথাও না। অমরবাবু যেন হাঁপাচ্ছিলেন। এরপর কৃষ্ণা ও কৃষ্ণার বাবা রাতের বেলা দ্রুত শুয়ে পড়ে। কিন্তু তারা বুঝতে পারে না তাদের অগোচরে তাদের বনা প্রতিটা পদক্ষেপের উপরে নজর রাখছিল ঝুমড়ি। সেদিন রাতে তারা ঘুমিয়ে পড়ার পর ঝুমড়ি আবারও আসে তাদের বাড়ির বাইরে আর কৃষ্ণার নাম ধরে ডাকতে শুরু করলো। কিন্তু অদ্ভুত বিষয়, কৃষ্ণা ছাড়া সে ডাক আর কেউ শুনতে পারে না। এমনকি কৃষ্ণার পাশে শুয়ে থাকা অমর বাবু শুনতে পায় না। কিছুক্ষণ পর সেই ডাক কৃষ্ণার ঘুম ভেঙে যায় এবং কৃষ্ণা আবারও মন্ত্রমুগ্ধের মতো দম দেওয়া পুতুলের ন্যায় হাঁটতে থাকে সেই ডাক লক্ষ্য করে। আর সে পৌঁছে যায় তাদের বাড়ির পৌঁছানোর সেই দরজার কাছে। কৃষ্ণা জানালা দিয়ে দেখতে পায় বাড়ির বাইরে ঝুমড়ি দাঁড়িয়ে আছে আর তার নাম ধরে ডাকছে। কি ব্যাপার ঝুমড়িদি, এত রাতে তুমি এখানে, আর এই সময় তুমি ডাকছো কেন? ঝুমড়িকে জিজ্ঞেস করলো কৃষ্ণা। এবার ঝুমড়ির রহস্যময় এক মায়াবী কণ্ঠে পড়ল, কৃষ্ণা, আমি তোকে তোর সাথে নিয়ে যেতে এসেছি, তুই আয়, আমার সাথে আয়। কিন্তু তুমি তো বলেছিলে কালকে আসবে, আজ আসলে কেন? জিজ্ঞেস করলো কৃষ্ণা। মোর কাজ শেষ হয়ে গেছে, তাই আজকে চলে আসলাম। কৃষ্ণা, তো আমার কাছে আয়, আয় কৃষ্ণা, আমার কাছে আয়। অদ্ভুত এক মায়াবী হিসে কণ্ঠে ঝুমড়ি ডাকতে থাকে কৃষ্ণাকে। আর কৃষ্ণাও কাঠের পুতুলের মতো পেছনের দাঁড়িয়ে থাকা যেন এগিয়ে যেতে থাকে এবং দরজাটা যেন খুলে দেয়। দরজা খোলা দেখে ঝুমড়ির মুখে যেন দেখা দেয় আর হিম করা এক কঠিন হাসি। সে আগের মতো হিস হিস কণ্ঠে বলল,
আয় কৃষ্ণা, আয় আয়, কই বাবার আলী, তোর মোর কাছে আসবি, আয় আমার কাছে আয়। কৃষ্ণাও ঝুমলির কথা মতো পা বাড়ায় দরজার বাইরের দিকে, আর তার পা পড়ে বাড়ির চৌকায় ছড়িয়ে রাখা বিভূতির উপরে। সাথে সাথে কৃষ্ণার ঘোর কেটে যায়। কৃষ্ণা থেমে যায়, কিন্তু ঝুমলি বুঝতে পারে না যে কৃষ্ণার ঘোর কেটে গিয়েছে। তাই কৃষ্ণার থেমে যাওয়া দেখে ঝুমলি আমারও বলল, কিরে কৃষ্ণা, তুই থেমে গেলি কেন? আয় আমার কাছে আয়। কিন্তু কৃষ্ণার ঘোর কেটে যাওয়ায় এবার সে চেঁচিয়ে ওঠে, বলে, না, আমার ছুমলি দিদি না, তুমি আমার ছুমলি দিদি না, আমি তোমার সাথে যাবো না, কোথাও যাবো না। কৃষ্ণার কথা শুনে ঝুমলি মারাত্মক ভাবে রেগে যায় আর এক বিভৎস রূপ ধারণ করে, আর আস্তে আস্তে কৃষ্ণার দিকে এগিয়ে আসতে থাকে। কৃষ্ণার সহ্য করতে না পেরে দ্রুত একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কৃষ্ণার চিৎকারের শব্দ শুনে যেন ঘুম ভেঙে যায় অমর বাবুর। ঘুম থেকে উঠে তিনি দেখেন কৃষ্ণা তার পাশে নেই। এক অজানা আতঙ্কে মোচড় দিয়ে উঠে অমর বাবুর মন। তিনি হঠাৎ সাথে করে খাট থেকে নেমে ছুটে যান কৃষ্ণাকে খুঁজতে, আর অবশেষে বাড়ির পেছনে দরজার কাছে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করেন কৃষ্ণাকে। এরপর কৃষ্ণার ঘরে এনে ওনার চোখে মুখে জল ছেড়াতে থাকেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে চোখ মেলে তাকায় কৃষ্ণা। অমরবাবু এবার আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, বাহ, কি হয়েছিল তোমার? আমাকে খুলে বলো তো মা। কিছুক্ষণ চুপ করে থেকে কৃষ্ণা আস্তে আস্তে তার সাথে একটু আগে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলেন অমর বাবুকে। কৃষ্ণার বলা কথাগুলো শুনে অমর বাবু বুঝতে পারেন খুব মারাত্মক কিছু ঘটছে কৃষ্ণার সাথে, কিন্তু কৃষ্ণাকে তিনি আর কিছু বুঝতে না দিয়ে ঘুমিয়ে যান। পরদিন সকালে অমর বাবু অফিস থেকে একটা জরুরি মিটিং এর জন্য কল আসেন। অনেক চেষ্টার পরেও অফিস ছাড়া তার কোনো উপায় নেই, কিন্তু তার মনে আজ কৃষ্ণাকে বাড়িতে একা রেখে যাওয়া ঠিক হবে না। তাই কৃষ্ণাকে একটু অসুস্থ থাকতেও তিনি ঠিক করেন অফিসে যাওয়ার পথে তিনি কৃষ্ণাকে ওর স্কুলে দিয়ে আসবেন, কারণ তার মনে হয় লোকজনের মাঝে থাকলে কৃষ্ণার কোনো ক্ষতি হবে না। তাই তিনি কৃষ্ণাকে রেডি করিয়ে অফিসে যাওয়ার পথে কৃষ্ণাকে স্কুলে পৌঁছে দেন। আর স্কুলে পৌঁছে তিনি কৃষ্ণাকে বললেন, শোনো মা, স্কুল ছুটির পর আমি তোমাকে নিতে না আসা অব্দি তুমি অন্য কোথাও যাবে না, এই সময় মতো আমি তোমার নিতে আসবো, ঠিক আছে মা? আচ্ছা বাবা, ঠিক আছে। এতটুকু বলে স্কুলের মধ্যে চলে যায় কৃষ্ণা। অমর বাবু এরপর অফিসে চলে যান। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। একটা সময় কৃষ্ণার স্কুল ছুটি হয়ে যায়। স্কুলের বাইরে এসে সে দেখে তার বাবা তাকে এখনো নিতে আসেনি। কৃষ্ণা ছাড়া স্কুলের সব বাচ্চারা একে একে যে যার বাড়িতে চলে যায়। শুধু স্কুলের বাইরে দাঁড়িয়ে কৃষ্ণ অপেক্ষা করতে থাকে অমর বাবুর জন্য। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা পর্যায়ে অমর বাবু আসেন কৃষ্ণাকে নিতে। কৃষ্ণা স্কুলের দারোয়ান লোকটির সাথে দাঁড়িয়ে এটা ওটা নিয়ে কথা বলছিল, আর তখনই লোকটি কৃষ্ণাকে বললেন, ওই তো তোমার বাবা নিতে এসেছে। কৃষ্ণা তার কথা শুনে পেছনে তাকিয়ে দেখেন সত্যি অমর বাবু তার পেছনে কৃষ্ণাকে ডাকছে। কৃষ্ণা আর দেরি না করে ছুটে বাবার কাছে চলে যায়, আর অমর বাবু আর দেরি না করে কৃষ্ণাকে নিয়ে রওনা দেয়। কিন্তু বাড়ি যাওয়ার পথে কৃষ্ণা হাজার বার বললেও অমরবাবু তার সাথে একটা কথাও বলেন না এবং উত্তরও দেন না। কিছুক্ষণ পরে কৃষ্ণা লক্ষ্য করে যে তারা যে পথ ধরে হাঁটছে সে পথে তো তাদের বাড়ি নেই, বা এটা তো বাড়ির পথ নয়। তখন সে অমর বাবুকে উদ্দেশ্য করে বলল, এটা কোন পথ বাবা? এটা তো আমাদের বাড়ির পথ না, এটা কোন পথ দিয়ে যাচ্ছি আমরা? এবার অমর বাবু প্রথম কথাটা বলে উঠলেন। কৃষ্ণা লক্ষ্য করে বাবার কণ্ঠস্বরটা একদম ঝুমনি দিদির কণ্ঠস্বরের মতো কর্কশ এবং হিস লাগছে। অমরবাবু সে কণ্ঠস্বর শুনে সে বলে উঠলেন, আমরা তো বাড়িতে যাইতাছি না মা, আমরা তো অন্য জায়গায় যাইতাছি। এটা বলতে বলতেই অমর বাবু আস্তে আস্তে ঝুমরির রূপে ফিরে আসে। কৃষ্ণা এইসব দেখে চমকে উঠে। যখনই চিৎকার করতে যাবে ঠিক তখনই ঝুমরিটা বিড়বিড় করে উঠে আর কৃষ্ণা জ্ঞান হারায়। এরপর ঝুমরি কৃষ্ণাকে নিয়ে তার আস্তানায় চলে যায়। এদিকে আজ অমর বাবু অফিসের গুরুত্বপূর্ণ মিটিং এ আটকা পড়েন এবং মিটিং শেষে তো অনেক বেশি দেরি হয়ে যায়। এবং মিটিং এর পর অমর বাবু হঠাৎ মনে পড়ে কৃষ্ণার কথা। তাই তিনি যত দ্রুত সম্ভব কৃষ্ণার স্কুলের সামনে পৌঁছায়, কিন্তু স্কুলের সামনে গিয়ে তিনি বহু খোঁজার পরেও
কৃষ্ণাকে কোথাও খুঁজে পায় না। স্কুলের দারোয়ান লোকটি এভাবে কিছু একটা খুঁজতে দেখে এগিয়ে আসেন আর জিজ্ঞেস করলেন, স্যার আপনি কিছু খুঁজছেন নাকি? আপনার মেয়ের কোনো কিছু কি হারিয়ে গেছে? লোকটির কথায় অমর বাবুর পেছনে তাকিয়ে দেখেন এবং বললেন, আমি আমার মেয়েকে খুঁজছি। আপনি কি আমার মেয়েকে কোথাও দেখেছেন? কি আপনার মেয়েকে খুঁজছেন মানে? কিছু আগে তো আপনি নিজেই আপনার মেয়েকে নিয়ে গেলেন। উত্তর দিল লোকটি, কি কি বলছেন আপনি? আমি আমার মেয়েকে কখন নিয়ে গেলাম? আমি তো মাত্র অফিস থেকে ফিরলাম। উত্তেজিত কণ্ঠে বললেন অমর বাবু, স্যার এইটা তো আমি বলতে পারবো না। আমি শুধু জানি কিছুক্ষণ আগে আমার সামনে থেকে আপনি মায়াটা নিয়ে গেলেন। লোকটির শেষ কথা শুনে অমর বাবুর আর বুঝতে বাকি রইল না অমর বাবুর রূপে কেউ একজন এসে কৃষ্ণাকে নিতে এসেছিল। আর তার কথা মনে হতে অজানা আতঙ্কে যেন শিউরে উঠলেন অমর বাবু। তিনি জানেন এই মুহূর্তে তাকে সাহায্য কে করতে পারে। তাই তিনি আর চিন্তা না করে আদিবাসী গ্রামের অঘরী তান্ত্রিকের মা অঘরীর বাবার কাছে চলে যান। কিছুক্ষণ পরে আদিবাসীর গ্রামে থাকা সে অঘরী বাবার কাছে এক প্রকার ছুটতে ছুটতে পৌঁছে যান অমর বাবু। আর সেখানে এসে তিনি তার বাবার সামনে হাত জোড় করে হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলেন, বাবা বাবা আপনি আমার বেটাকে বাঁচান, বাবা আপনি আমার বেটাকে বাঁচান বাবা। অঘরী বাবা এবার উঠে দাঁড়িয়ে দু হাতে অমর বাবুর ধরে রাখতে শান্ত করেন আর বললেন, কি হয়েছে? তোমার মেয়ের কি হয়েছে? বাবু সব কিছু বলে বলো, আর কিছু লুকাবে না কেমন? অমর বাবু নিজেকে শান্ত করলেন আর তাদের এখানে আসা শুরু করেন। এখন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা তিনি বলতে শুরু করলেন অঘরী বাবার কাছে। অমর বাবুর বলা সমস্ত কথা শুনে অঘরী বাবা কোনো মারাত্মক সর্বনাশের ভয় আতঙ্কে উঠেন আর বললেন, আচ্ছা আমাকে তোদের বাড়ি যেখান থেকে আছে না ঝুমলি মারা গিয়েছিল ওই উঠানে নিয়ে চল। মদের হাত থেকে সময় কিন্তু বেশি নেই, আমাদের হাতে একদম সময় নেই। অমর বাবুর আর এক মুহূর্ত দেরি না করে অঘরী বাবাকে বাড়ির উঠোনে বা বাড়ির সেই জায়গাতে নিয়ে যান বা সেই ঘরে নিয়ে যান। সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও অঘরী বাবা একটা আয়না খুঁজে পান আর সেটি দেখিয়ে অমর বাবুকে জিজ্ঞেস করলেন, এটা কার আয়না? আয়নাটি চিনতে পারে অমর বাবু এবং চিনতে বেশ সময় লাগে না। তিনি বললেন, এটা তো ঝুমলির আয়না, সবসময় এটাই হাতে নিয়ে থাকতো। এবার অঘরী বাবা মুখে যেন দুর্বক ভাষায় কিসব যেন বিড়বিড় বিড়বিড় করে বলল, ওই আয়নার উপরে কিসব যেন উপসান করলো। এরপর বললেন, এই গ্রামের জঙ্গলের মধ্যে একটা ঘর আছে আর ওই ঝুমলি এখন ওখানে আছে। আর ও ঝুমলি তো নয়, ওটা ঝুমলির রূপে ওই পিশাচিনি আসে, পিশাচিনি। ঝুমলি কখন তোর মায়ের ক্ষতি হচ্ছে না বুঝলি? আর ঝুমলি যেদিনটায় তোর হাতে মারা যায় না ওই দিন তোর মেয়েকে বাঁচানোর জন্য সে যজ্ঞ করছিল আর তুই মাঝপথে এসে ওই পিশাচিনিকে মুক্ত করে দিয়েছিলিস। আর ঝুমলির রূপটা ধরে এক ভয়ঙ্কর পিশাচিনি উঠতে শুরু করে। আর সেই উপাচারের শেষ আজকে ও আজ অমাবস্যার এতদিন উধাও হয়ে যাওয়া সব বাচ্চাদের বলি দিবে আর শেষ বলিটা দিবে তোর মায়ের, বুঝতে পেরেছিস? কারণ তোর মেয়ের থেকে সব কিছু শুরু হয়েছিল। ওদের হাতে বেশি সময় নেই, এখন ওদেরকে খুঁজে বের করতে হবে। চল আমার সাথে চল। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই হন্তধন্ত হয়ে তিনি অমর বাবুর কাছে গ্রামে পৌঁছে যান, জঙ্গলের দিকে চলে যান আর তাদের সাথে যায় আরো কিছু গ্রামবাসী। অনেক খোঁজাখুঁজির পরেও তারা গ্রামের জঙ্গলের মধ্যে আবিষ্কার করেন একটা ছোট্ট কুঠির। তারা আর দেরি না করে কুঠির দিকে পা বাড়ানো। কুঠিরের কাছে এসে অঘরী বাবা সকলের উদ্দেশ্যে বললেন, এখন তোরা কেউ কোনো শব্দ না করে এখানে দাঁড়াবি, ঠিক আছে? আমি ভেতরে যাব আর যখন আমি ডাকবো তখন ভেতরে আসবি। এতটুকু বলেই অঘরী বাবা সন্তর্পণে প্রবেশ করলেন কুঠির মধ্যে এবং কুঠির মধ্যে ঢুকে অঘরী বাবা দেখেন আয়না পিশাচিনীর কুঠিরের দরজার দিকে যেন ফিরে উত্তরমুখী হয়ে উপাচারে বসেছে। সে এখন ঝুমলির রূপ ছেড়ে নিজের ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। তার চারপাশে শোয়ানো পাঁচটা বাচ্চা রয়েছে আর তার সামনে একটা তঞ্চ ছকের মধ্যে শুয়ে রেখেছে কৃষ্ণাকে। পিশাচিনী তার মাথার সামনে পেছনে ঝুলিয়ে দুর্বদ্ধ ভাষায় মঞ্চ পড়ছে। সে তার অবিচার ক্রিয়া নিয়ে এতটাই ব্যস্ত যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে সে বুঝতে পারেনি। আর সেই সুযোগের অপেক্ষায় করছিল অঘরী বাবা। আয়না পিশাচিনীর শক্তি তার হাতে অনেক বেশি, তাই তিনি সামনাসামনি ওর সাথে কেটে উঠতে পারবে না। তাই তিনি ঠিক করেন বলে না হলেও ছলে তাকে আয়নাতে বন্দি করবেন।
এখন শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে সেই কাঙ্ক্ষিত সময় উপস্থিত হয়ে যায়। পিশাচিনী সেই মুহূর্তে হাড়ি কাঠে মাথায় দেয়া একটা বাচ্চাকে বলি দেয়া যাবে সেই মুহূর্তে অঘরী বাবা এতক্ষণ ধরে মন্ত্র পড়ে প্রস্তুত করা ঝুমলির সে আয়নাটি চেপে ধরে। আয়নাটি পিশাচিনীর ভ্রমতলতে, আর পিশাচিনী আর পাল্টা আক্রমণ করার সুযোগটা পায় না। মন্ত্রের প্রভাবে সে আবারও বন্দী হয়ে যায় সে আয়নার ভেতরে। এরপর অঘরী বাবা কুঠিরের বাইরে দাঁড়িয়ে থাকা সকলকে কুঠিরের ভেতরে আসতে বলেন। ভেতরে এসে সবাই যে যার সন্তানের কাছে ছুটে চলে যায়। অমরবাবু ছুটে যান কৃষ্ণার কাছে। এরপর সকলে থেকে যায় সন্তান নিয়ে কুঠিরের বাইরে এসে সেই অঘরের বাবার নির্দেশ মতো কুঠির জ্বালিয়ে দেয়। অঘরী বাবা এবার গ্রামের মাঝখানে সকলকে জড়ো হওয়ার নির্দেশ দেন। সকলকে জড়ো হয়ে তিনি বললেন, আর তোদের কোনো ভয় নেই, ওই পিশাচিনীকে আয়নার ভিতরে বন্দি করে ফেলেছি। অঘরী বাবার কথা শুনে পাকশি গ্রামের মানুষ নিঃশ্বাস পড়ল, শান্তির নিঃশ্বাস ফেলল। কৃষ্ণা দেবী এতক্ষণ ঘটনাগুলো বলছিলেন এবং এরপর বললেন, এর কিছুদিন পর তোমার দাদু আমাকে নিয়ে পাকশি গ্রামে এক বহু দূর এলাকায় কলকাতায় চলে আসে। আর তারপরে আমি বড় হলে তোমার দাদু গল্পের ছলে আমার ছোটবেলার এই ঘটনা আমাকে শোনান। এই ছিল ঝুমলি নামের পেছনে থাকা ঘটনা। বাপরে বাপ, মা তোমার ছোটবেলায় এই কাহিনী এত বড় বড় সিনেমাকেও হার মানিয়ে ফেলবে। আমি এটা নিয়ে একটা সিনেমার স্ক্রিপ্ট লিখবো ভাবছি। মজার ছলেই বলে উঠল হিয়া। হিয়ার কথা কৃষ্ণা দেবী এবার একটু শাসনের কণ্ঠে বলে উঠলেন, থাক, তোমার আর এসব গল্প লিখতে হবে না। এখন আমাকে না চালিয়ে এখন থেকে যাও, এখান থেকে যাও, আর আমাকে একটু শান্তিতে রান্না করতে দাও। সুজিফ্রি ভাই, এই ছিল আমার গাইড করা একটি অসাধারণ ঘটনা। আশা করছি আপনাদের সবার কাছে এক ভয়ের নতুন ফিলিংস দিতে পেরেছে এই গল্পটি। ভালো লাগলে শেয়ার করতে পারেন। গল্পের নাম ঝুমলি এক বিভীষিকার নাম। ভালো লাগলে শেয়ার করতে পারেন। আমি ফিরোজ খান বলছি বীরপুর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, ফাইনালি আনাদার মাস্টারপিস স্টোরি, অ্যামেজিং। এবং একই সাথে বলবো এই স্টোরির মূল যে রাইটার আমাদের মোমো আপু, ও মাই গড, শি ইজ জাস্ট অ্যামেজিং। বাবা রে বাবা, অনেক বেশি অদ্ভুত ছিল, অনেক বেশি ডার্ক একটা স্টোরি ছিল। দিস ইজ হোয়াট ইউ কল দ্য ডার্ক স্টোরিজ। ওয়াও, জাস্ট এক কথা বলবো, ওয়াও স্টোরি ছিল, অসাধারণ। খুব মন ভালো হয়ে গেছে স্টোরিটা পড়ে। অ্যান্ড দিস ইজ বেসিকলি ইট। এবং আমি বলবো যে স্টোরিটার ভিতরে এত মজা ছিল, এত অন্যরকম একটা সাসপেন্স ছিল, থ্রিল ছিল। শেষ পর্যন্ত না আসলে বোঝা যেত না স্টোরিটা কি হবে বা কোন জায়গায় চলে যাবে। এটা আলাদা একটা হারহীন করা সাসপেন্স ছিল। আর নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মিউজিক সাউন্ড ডিজাইন করার পর আরো ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে আপনাদের কাছে, আমি বিলিভ করি। এবং বিশ্বাস করুন, আমি নিজে অনেক বেশি আনন্দিত যে এত ভালো একটা স্টোরি আপনাদেরকে শোনাতে পারলাম। সত্যি গল্পটা অনেক সুন্দর ছিল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য ভাই। এবং আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, এত ভালো একটা স্টোরি আপনি আমাকে কালেক্ট করে পাঠিয়েছেন। এবং আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম, আমাদের প্রিয় ভাই ফিরোজ ভাই। এবং আশা করছি ঝুমলি এক বিভীষিকাময় মুহূর্ত আপনাদের উপহার দিতে পেরেছি আমি। ভয়ঙ্কর সাসপেন্স আপনাদেরকে উপহার দিতে পেরেছি। এই ছিল আজকের আয়োজন। আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।